আচ্ছা, আর যদি কোথাও স্ক্রিন আনশেয়ার হয়ে যায় হঠাৎ করে বা কিছু যদি হয়, সবটাই আমাকে জানাবে, সাথে সাথে আমাকে বলবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে শুরু করা যাক কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। আচ্ছা, কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে আমরা নর্মালি কি পড়ি? নর্মালি আমাদের যে কেমিক্যাল রিঅ্যাকশনগুলো হয় তার থার্মোডায়নামিক্সটা নিয়ে কথাবার্তা বলতে হবে, ঠিক আছে? যে কেমিক্যাল যে রিঅ্যাকশন হয় তার রেট অফ দ্য রিঅ্যাকশন বা পার্টিকুলারলি সেই রিঅ্যাকশনগুলো যে রিঅ্যাকশনগুলো এক একটা রিভার্সেবল রিঅ্যাকশন বা ইকুইলিব্রিয়ামে যে রিঅ্যাকশনগুলো আছে, তাহলে সেরকম ইকুইলিব্রিয়ামে যাওয়ার জন্য তার রেট কনস্ট্যান্ট কেমন, বা অ্যাট দ্য ইকুইলিব্রিয়াম রেট কনস্ট্যান্ট অফ দ্য রিঅ্যাকশন, মানে যেটাকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলবো, মানে যেটাকে আর কি তোমার বিক্রিয়া ধ্রুবক বলে। তো ওই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যেটাকে বলবো আর কি। তো সেইগুলো নিয়ে একটু কথাবার্তা বলতে হবে আজকে, ঠিক আছে? তো তাহলে সেটা শুরু করা যাক। তাহলে সেটার জন্য আমরা কি করব প্রথমে, যে ধরো একটা টিপিক্যাল কেমিক্যাল রিঅ্যাকশন কনসিডার করা যাক। তো তাহলে আমি লিখছি, শুরু করছি, ঠিক আছে? তো তাহলে একটা টিপিক্যাল কেমিক্যাল রিঅ্যাকশন ধরি, যে কনসিডার এ টিপিক্যাল কেমিক্যাল রিঅ্যাকশন। কোথাও অসুবিধা হলে আমাকে বলবে, ঠিক আছে? নর্মালি স্যার পড়ান তো, যদি কিছু অসুবিধা হয়, কিছু বুঝতে পারছো না, বা আমার কথা স্যারের কথার থেকে অন্যরকম কিছু লাগছে, আমাকে বলবে। আচ্ছা, কনসিডার এ টিপিক্যাল কেমিক্যাল রিঅ্যাকশন। ধরো আমি এরকম একটা রিঅ্যাকশন বলছি, মানে আমি বলে দিচ্ছি কোনটা কি, যে নিউ এ এ প্লাস নিউ বি বি, মানে এগুলোকে নিউ বলে, ঠিক আছে? এই সংকেতগুলোকে নিউ বি বি প্লাস ধরো আরও কিছু রিঅ্যাক্ট্যান্ট আছে, এবং তাদের মধ্যে একটা রিভার্সেবল রিঅ্যাকশান আছে। রিভার্সেবলি রিঅ্যাকশানটা হচ্ছে, এটা হচ্ছে রিভার্সেবল সাইন। সেখান থেকে নিউ ডি ডি প্লাস নিউ ই ই প্লাস ডট 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 আরও কিছু প্রোডাক্ট হচ্ছে, মানে এইগুলো হচ্ছে আমার রিঅ্যাক্ট্যান্টস, আর দিজ আর প্রোডাক্টস, ঠিক আছে? আচ্ছা, এখানে এই নিউ এ নিউ বি এগুলো কি, এগুলোকে বলে স্টয়চিওমেট্রিক কোফিসিয়েন্ট। মানে কি, মানে তুমি যদি যে কোনো একটা রিঅ্যাকশন দেখো, মানে ধরো N2 প্লাস 3H2 থেকে 2NH3, মানে ধরো N2 প্লাস 3H2 থেকে 2NH3, এই রিঅ্যাকশনটা তো নিশ্চয়ই বুঝতে পারছো, এটা একটা ব্যালেন্সড কেমিক্যাল রিঅ্যাকশন বলে এটাকে। তো এটাও সেটা, এটা একটা হচ্ছে ব্যালেন্সড কেমিক্যাল রিঅ্যাকশন। এই N2 স্টয়চিওমেট্রিক কোফিসিয়েন্ট কিন্তু এখানে 1, হাইড্রোজেন H2 স্টয়চিওমেট্রিক কোফিসিয়েন্ট এখানে 3, এবং এবং শুধু 3 না, সেটা আমি বলছি, এবং অ্যামোনিয়া স্টয়চিওমেট্রিক কোফিসিয়েন্ট কিন্তু এখানে 2। এবং নর্মালি যেটা হয়, যে রিঅ্যাক্ট্যান্টগুলো তো টাইমের সাথে সাথে ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেই জন্য রিঅ্যাক্ট্যান্টের জন্য স্টয়চিওমেট্রিক কোফিসিয়েন্ট সবসময় নেগেটিভ হয়, আর তোমার প্রোডাক্টের জন্য স্টয়চিওমেট্রিক কোফিসিয়েন্ট পজিটিভ হয় বাই কনভেনশন, ঠিক আছে? তাহলে এইগুলোকে কি বলে? তাহলে এই নিউ এ নিউ বি ডট 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 আর দ্য স্টয়চিওমেট্রিক কোফিসিয়েন্ট stoichiometric coefficient of reactant A, B dot 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 respectively, and a new D, new E, etc. are the stoichiometric coefficient of products D, E dot 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 respectively. এবং by convention stoichiometric coefficients of reactants are, দাঁড়াও, কেউ একজন এসেছে,
stoichiometric coefficient of reactants are negative and stoichiometric coefficient for the products are positive. ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে এবার এই রিয়াকশনটাকে কি করে লেখা যায় একটু দেখো। উপরে রিয়াকশনটাকে যদি আমরা এরকমভাবে লিখি, যে এইভাবে ধরো আছে যে নিউ এ এ প্লাস নিউ বি বি প্লাস ডট 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 মাইনাস নিউ ডি ডি মাইনাস নিউ ই ই মাইনাস ডট 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 ইকুয়ালস টু 0। এইভাবে যদি লেখা যায় উপরে রিয়াকশনটাকে, মানে প্রোডাক্টগুলোকে আমি পুরো রিয়াক্ট্যান্টের দিকে নিয়ে চলে আসলাম। ঠিক আছে, এরকম ভাবে যদি লিখি, এবার কি বলছি এখানে, এবার এখানে বলছি যে এই রিয়াক্ট্যান্টের জন্য স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টগুলো সব নেগেটিভ আর প্রোডাক্টের জন্য পজিটিভ। বা ঠিক আছে, এরকম ভাবেও না, ধরো আরেকটু অন্যভাবে আমি বলছি, একটুখানি একটুখানি এইটাকে এইভাবেও না, আমি একটু অন্যভাবে বলি। একটা কাজ করি, এই ওপরের যে রিয়াকশনের এই লেফট হ্যান্ড সাইডটাকে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, সেটাও তো সেম হবে, একই ব্যাপার হবে, কোনো অসুবিধা নেই। এই লেফট হ্যান্ড সাইডটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, একই ব্যাপার হবে, কোনো অসুবিধা নেই, মানে সেম আগেরটা লিখলেও হতো, আমি উল্টোটা করছি। তাহলে যদি আমি তাই করি, তাহলে যদি লেফট হ্যান্ড সাইডটাকে আমি রাইট হ্যান্ড সাইডে ধরো নিয়ে গেছি, তাহলে সেরকমভাবে ভেবে দেখো তোমার এখন কি লেখা উচিত, কি লেখা উচিত, নিউ এ মাইনাস নিউ এ এ ম্যাম এটা হয়ে গেছে, এইটা হয়েছিল। ও আচ্ছা, এইগুলো হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই ডিটেলে আর বলছি না। স্যার আমাকে বললেন তো এটা থেকেই শুরু করতে, ঠিক আছে, তাহলে এটা আমি আর বলছি না। তাহলে এই ওপরের রিয়াকশনটাকে আমরা ইন শর্ট হ্যান্ড নোটেশন, সেটা স্যার বলেছেন শর্ট হ্যান্ড নোটেশন কি করে লিখি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে জাস্ট ফর দ্য কমপ্লিটনেস আমি লিখে রাখছি। তাহলে ইন শর্ট হ্যান্ড নোটেশন আমরা কি করে লিখতে পারি, যে সাম ওভার আই নিউ আই এ আই equals to 0, যেখানে AI is the chemical formula of ith chemical species, আর নিউ আইটা কি তো বলে দিলাম, নিউ আই আর বলার দরকার নেই এটা। তাহলে এইভাবে লিখতে পারি। তাহলে এরকম একটা রিয়াকশনের জন্য নিশ্চয়ই তোমরা আগের ক্লাসে এটাও পড়ে এসেছি, যে কেমিক্যাল পোটেনশিয়াল যদি লিখতে হয় আইথ কেমিক্যাল স্পিসিসের জন্য কেমিক্যাল পোটেনশিয়াল কি হবে। তাহলে in a solution chemical potential of the ith component কিভাবে লিখি, ith component কিভাবে লিখি, যে mu I equals to mu I 0 which is a function of temperature only প্লাস RT ln AI, এইভাবে লিখি, যেখানে এই এআইটা কি, এআইটা হচ্ছে মানে অ্যাক্টিভিটি অফ দ্য আইথ কম্পোনেন্ট, আর মিউ আই 0 ইজ দ্য কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য আইথ কম্পোনেন্ট অ্যাট স্ট্যান্ডার্ড স্টেট হুইচ ইজ দ্য ফাংশন অফ টেম্পারেচার অনলি। এটা আমরা জানি, মানে এই ইকুয়েশনটা আমি কেন লিখে রাখছি, কারণ এটা আমাদের এক্ষুনি লাগবে, আমরা পরে যে ইকুয়েশনটা লিখবো। তাহলে যেখানে কি এআইটা কি, এআই ইজ দ্য প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি বলতে পারি, practical activity of ith component, and আর এই mu I 0 is the chemical potential of the ith component at standard state which is the function of temperature only.
আছে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এই ইকুয়েশনটা তো জানো, এটা নিশ্চয়ই আগের ক্লাসে স্যার দেখিয়েছে, ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে এরকম যদি একটা থাকে, এরকম যদি একটা সলিউশন থাকে, তাহলে সেক্ষেত্রে এই মানে এরকম যদি একটা রিয়াকশন হয়, পার্টিকুলারলি ওই ওপরে যে রিয়াকশনটা লিখেছি তার জন্য চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জি কি হবে? চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জি কি হবে? আচ্ছা, ওই তোমার হচ্ছে ভ্যান্টপ রিয়াকশন আইসোথাম করিয়েছেন? ওটা তো করায়নি নিশ্চয়ই। ভ্যান্টপ রিয়াকশন আইসোথাম শুনেছো? স্যার করিয়েছেন? না 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 ঠিক আছে, তাহলে হ্যাঁ ওটাই হবে। তাহলে এবার নতুন জিনিস শুরু করা যাক। আচ্ছা, তাহলে চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জি ওই ফর দ্য রিয়াকশন ফর দ্য অ্যাভাব রিয়াকশন, তাহলে আমরা সেটা কিভাবে লিখব? ডেল্টা জি কি হয়? গিভস ফ্রি এনার্জি ইজ এ স্টেট প্রপার্টি, তাহলে অ্যাকচুয়ালি গিভস ফ্রি এনার্জি চেঞ্জ কি হওয়া উচিত? গিভস ফ্রি এনার্জি ফর দ্য প্রোডাক্ট মাইনাস গিভস ফ্রি এনার্জি অফ দ্য রিয়াক্ট্যান্ট, এটা হবে। আচ্ছা, এবার গিভস ফ্রি এনার্জি ফর দ্য প্রোডাক্ট সেটা আবার আমরা কি করতে পারি? এখানে একটা রুল এর আগের একটা দুটো ক্লাস তোমরা পড়ে এসেছো, দেয়ার ইজ অ্যান অ্যাডিটিভিটি রুল। যে অ্যাডিটিভিটি রুলটা বলে যে অ্যাডিটিভিটি রুল কি হয়? অ্যাডিটিভিটি রুল তো পড়েছো। অ্যাডিটিভিটি রুল কি? যে কোনো এক্সটেন্সিভ প্রপার্টি ই সেটাকে লেখা যায় সাম ওভার আই এন আই ই আই বার, যেখানে এনআইটা হচ্ছে নাম্বার অফ মোলস অফ দ্য আইথ কম্পোনেন্ট, আর ইআইটা কি? এটা ইআইটা হচ্ছে পার্শিয়াল বা অ্যাভারেজ ওই এক্সটেন্সিভ প্রপার্টি ফর দ্য আইথ কম্পোনেন্ট। তাহলে সেই এনআই ইআই বার যদি করি তাহলে কোন একটা পার্টিকুলার এবং তার সাথে যদি সাম ওভার আই করি তাহলে সেই পার্টিকুলার এক্সটেন্সিভ প্রপার্টি ফর দ্য সলিউশন বা ফর দ্য হোল রিয়াকশন আমরা পাই, এটা আমরা পড়ে এসেছি। তাহলে অ্যাকর্ডিং টু দিস রিলেশন আমরা লিখতে পারি টোটাল গিভস ফ্রি এনার্জি জিটা হবে সাম ওভার আই এনআই মিউ আই, মানে মানে অ্যাকচুয়ালি লেখা উচিত আমার ছিল যে এনআই জিআই বার, এনআই জিআই বার, এনআই ইন্টু মোলার গিভস ফ্রি এনার্জি, আর মোলার গিভস ফ্রি এনার্জিটাই হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল বাই ডেফিনেশন। মোলার গিভস ফ্রি এনার্জিটা মানে ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়ান্টিটি, যেটা দিয়ে রিয়াকশনের মানে ফিজিক্সটা খুব ভালো বোঝা যায়, থার্মোডাইনামিক্সটা, সেই জন্য মোলার গিভস ফ্রি এনার্জি একটা আলাদা করে নাম দেওয়া হয়েছে যেটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল। তাহলে এটাকেই আমরা লিখতে পারি সাম ওভার আই এনআই মিউ আই, এইটা হচ্ছে অ্যাডিটিভিটি রুল আমাদের বলে। তাহলে এখানে আমরা সেটাই করব। তাহলে প্রোডাক্টের ক্ষেত্রে আমার অ্যাকচুয়ালি কি হওয়া উচিত? প্রোডাক্টের ক্ষেত্রে হবে জি অফ ডি প্লাস জি অফ ই প্লাস ডট 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 মাইনাস জি অফ এ প্লাস জি অফ বি প্লাস ডট ডট ডট, এটা হওয়া উচিত। মানে কারণ গিভস ফ্রি এনার্জি হচ্ছে একটা স্টেট প্রপার্টি। তাহলে জি অফ ডিটা কি হবে? জি অফ ডি হবে হচ্ছে নিউ ডি, মানে এই এন আইটাকে আমি এখানে নিউ বলছি, মানে তুমি এনটা যেটা নাম্বার অফ মোলস, এখানে নিউটা সেটা বেসিক্যালি, ঠিক আছে, আমি নিউ বলছি। তাহলে নিউ ডি মিউ ডি প্লাস নিউ ই মিউ ই প্লাস ডট ডট ডট, এটা হবে হচ্ছে প্রোডাক্টের জন্য, মাইনাস রিয়াক্ট্যান্টের জন্য নিউ এ মিউ এ প্লাস নিউ বি মিউ বি প্লাস ডট ডট ডট, এটা হচ্ছে রিয়াক্ট্যান্টের জন্য। ঠিক আছে, এই অবধি বুঝতে পারছো তো সবাই? হ্যাঁ বুঝতে পারছো তো? আচ্ছা, হ্যাঁ এটা হবে। আচ্ছা, এবারে মিউ ডিটা কি? মিউ ডি আমরা উপরে লিখে রেখেছি, মিউ আইটা হচ্ছে মিউ আই জিরো প্লাস আর টি এল এন এ আই, তাহলে এখানে আমরা মিউ ডিটাকে কি লিখতে পারি? মিউ ডি জিরো প্লাস আর টি এল এন এ অফ ডি, তাই তো? তাহলে এবার এটাকে লিখি সেরকম ভাবে, এটা একটুখানি বড় ইকুয়েশন মতো হবে। তাহলে কি নিউ ডি ইন্টু এইটা হবে মিউ ডি এর জায়গায় লিখবো মিউ ডি জিরো প্লাস আর টি এল এন এ ডি প্লাস নিউ ই ইন্টু মিউ ই জিরো প্লাস আর টি এল এন এ ই প্লাস ডট ডট ডট,
করে এই কার্লি ব্র্যাকেট শেষ হলো, মাইনাস আবার একটা কার্লি ব্র্যাকেট নিউ এ ইন্টু মিউ এ 0 প্লাস আরটি ln এ প্লাস নিউ বি ইন্টু মিউ বি 0 প্লাস আরটি ln অ্যাক্টিভিটি অফ বি প্লাস ডট 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 করে একটা কার্লি ব্র্যাকেট শেষ হলো। এটা হবে। আচ্ছা, এইবারে দেখো তো, এবারে এখানে একটুখানি ভালো করে তাকিয়ে দেখো, এটাকে আমরা কি করতে পারি। নিউ ডি মিউ ডি 0 প্লাস নিউ ই মিউ ই 0 প্লাস ডট 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 মাইনাস নিউ এ মিউ এ 0 প্লাস নিউ বি মিউ বি 0 প্লাস ডট ডট ডট, এটাকে পুরো একসাথে করে নিতে পারি। মানে সব স্ট্যান্ডার্ড স্টেটে যেগুলো আছে, মানে স্ট্যান্ডার্ড স্টেট রিলেটেড যে জিনিসগুলো, যে কেমিক্যাল পোটেনশিয়ালগুলো আছে, সেগুলোর সাথে একটা করে নিউ ডি মানে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট, রেসপেক্টিভ স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট মাল্টিপ্লাই হয়ে আছে, তাহলে সেই পার্টটাকে আমরা একসাথে করে নিতে পারি। তাহলে নিউ ডি মিউ ডি 0 প্লাস নিউ ই মিউ ই 0 প্লাস ডট ডট ডট, এই পুরো জিনিসটাকে একসাথে করে নিলাম, মাইনাস রিয়াক্ট্যান্টের জন্য নিউ এ মিউ এ 0 প্লাস নিউ বি মিউ বি 0 প্লাস ডট ডট ডট, এই পুরো জিনিসটাকে একসাথে করে নিলাম। এটা একটা হলো। আর কি থাকলো? আর থাকলো এখানে আরটি ln এডি, তার সাথে একটা নিউ ডি গুণ আছে, তাহলে নিউ ডি আরটি ln এডি প্লাস নিউ ই আরটি ln এই প্লাস ডট 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 মাইনাস আবার একই রকম ভাবে এইদিকে টার্ম আছে। সেখান থেকে কি করছি, আরটিটা প্রত্যেকটার ক্ষেত্রে কমন আছে, তাহলে আমি কি করছি, একটা আরটি আর ইন্টু টি কমন নিয়ে নিলাম, আর ইন্টু টি কমন নিলাম। কমন নিলে আমার এখানে কি থাকছে, এখানে থাকছে হচ্ছে নিউ ডি ln এডি প্লাস নিউ ই ln এই প্লাস ডট 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 আরো সব প্রোডাক্ট যেগুলো আছে মাইনাস নিউ এ ln এ প্লাস নিউ বি ln এ বি প্লাস ডট 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 আরো যা রিয়াক্ট্যান্ট আছে। তাহলে এই হচ্ছে ওপরের পুরো জিনিসটা এরকম দেখতে হবে। ঠিক আছে, জাস্ট একটুখানি রিঅ্যারেঞ্জ করে লেখা উপরের ইকুয়েশনটাকে। আচ্ছা, তাহলে এই জিনিসটা এখন কি হলো দেখো তো, এটা নিউ ডি ইন্টু মিউ ডি কি হয়, নিউ ডি ইন্টু মিউ ডি মানে আমি বলেছি যে গিভস ফ্রি এনার্জি, তাহলে এখন আছে হচ্ছে নিউ ডি ইন্টু মিউ ডি 0 প্লাস নিউ ই ইন্টু মিউ ই 0 প্লাস ডট ডট ডট, এই পুরো ব্যাপারটা। তাহলে এই ব্যাপারটা কি, এই ব্যাপারটা হচ্ছে এখন পুরো প্রোডাক্টের চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জি ফর দ্য স্ট্যান্ডার্ড স্টেট। মানে যদি আমার এখান থেকে দেখো, যদি আমার জি অফ প্রোডাক্টটা যদি জিডি প্লাস জিই প্লাস ডট 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 হয়, এবং সেই জিডি মানে নিউ ডি ইন্টু মিউ ডি প্লাস নিউ ই ইন্টু মিউ ই প্লাস ডট ডট ডট, এইভাবে হচ্ছে, এই জিডি প্লাস জিই মানে এইভাবে লিখেছি। এই মিউ ডি গুলো যদি এখন মিউ ডি 0 হয়ে যায়, তাহলে জিডিটা জিডি 0 হয়ে যাবে, জিইটা জি 0 হয়ে যাবে, তাহলে জি অফ প্রোডাক্টটা জি অফ প্রোডাক্ট 0 হয়ে যাবে, মানে স্ট্যান্ডার্ড স্টেটে প্রোডাক্টের গিভস ফ্রি এনার্জি গুলোর সামেশন হয়ে যাবে। মাইনাস একই রকম ভাবে রিয়াক্ট্যান্টের ক্ষেত্রেও স্ট্যান্ডার্ড স্টেটে রিয়াক্ট্যান্ট গুলোর প্রত্যেকটার গিভস ফ্রি এনার্জির মানে তোমার সামেশন হয়ে যাবে। তাহলে প্রোডাক্ট স্ট্যান্ডার্ড স্টেটে প্রোডাক্টের গিভস ফ্রি এনার্জি মাইনাস স্ট্যান্ডার্ড স্টেটে রিয়াক্ট্যান্টের গিভস ফ্রি এনার্জি, সেটা আমার কি দেবে, স্ট্যান্ডার্ড স্টেটে ওই রিয়াকশনের জন্য যে গিভস ফ্রি এনার্জি চেঞ্জ সেটা দেবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এখন এই পুরো জিনিসটা এখন আমাকে কি দেবে, এটা দিয়ে দেবে জাস্ট ডেল্টা জি 0। ঠিক আছে, এটা ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলে? বুঝতে পারোনি? অসুবিধা হচ্ছে? বলুন। হ্যাঁ বলো, আর একবার বলবো। আচ্ছা, দেখো আমরা ডেল্টা জি মানে কি, জি প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট, প্রোডাক্টের গিভস ফ্রি এনার্জি মাইনাস রিয়াক্ট্যান্টের গিভস ফ্রি এনার্জি। আচ্ছা, এবার প্রোডাক্টের গিভস ফ্রি এনার্জি মানে কি, প্রত্যেকটা যে প্রোডাক্ট আছে তাদের প্রত্যেকের গিভস ফ্রি এনার্জি সামেশন। কারণ কি, কারণ গিভস ফ্রি এনার্জি হচ্ছে একটা এক্সটেন্সিভ প্রপার্টি, আমরা আগে দেখেছি একই রকম ভাবে রিয়াক্ট্যান্টের ক্ষেত্রে। আচ্ছা, এবার এই প্রত্যেকটা প্রোডাক্টের গিভস ফ্রি এনার্জি মানে আবার ফ্রম দ্য অ্যাডিটিভিটি রুল আমরা লিখতে পারি এইটা,
এনআই ইন্টু মিউ আই, এভাবে লিখতে পারি। তাহলে এখানে আমি জাস্ট মিউ ডি, তোমার নিউ ডি ইন্টু মিউ ডি, মানে এনটাকে এখানে নিউ করে লিখেছিলাম এইটা। যদি এই মিউ ডিটা যদি মিউ ডি 0 হয়ে যায়, তার মানে এটা স্ট্যান্ডার্ড স্টেটে কেমিক্যাল পোটেনশিয়ালটাকে ইনভলভ করছে। তাহলে সেইটা স্টয়চিওমেট্রিক সাথে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টের সাথে গুণ হয়ে কি দেবে? স্ট্যান্ডার্ড স্টেটে গিবস ফ্রি এনার্জি দেবে। তাহলে প্রত্যেকটা যদি মিউ ডি 0, মিউ ই 0, আরো যা সব প্রোডাক্ট আছে সেরকম মানে স্ট্যান্ডার্ড স্টেটের কেমিক্যাল পোটেনশিয়াল হয়ে যায়, তাহলে তার করসপন্ডিং যে গিবস ফ্রি এনার্জিগুলো সেগুলো স্ট্যান্ডার্ড স্টেটের গিবস ফ্রি এনার্জি হবে। তাহলে সেইগুলোর সামেশন হয়ে যে প্রোডাক্টের গিবস ফ্রি এনার্জি পাবো সেটা স্ট্যান্ডার্ড স্টেটের প্রোডাক্টের গিবস ফ্রি এনার্জি পাবো। একই রকমভাবে রিঅ্যাক্ট্যান্টের ক্ষেত্রে, তাহলে স্ট্যান্ডার্ড স্টেটে প্রোডাক্টের টোটাল গিবস ফ্রি এনার্জি মাইনাস স্ট্যান্ডার্ড স্টেটে রিঅ্যাক্ট্যান্টের টোটাল গিবস ফ্রি এনার্জি আমাকে কি দেবে? চেঞ্জ ইন গিবস ফ্রি এনার্জি ফর দ্য রিঅ্যাকশন অ্যাট স্ট্যান্ডার্ড স্টেট দেবে, তাই তো? সেটাই তো এখানে এসেছে, প্রত্যেকটার সাথে 0 আছে, মানে প্রত্যেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্টেটের কেমিক্যাল পোটেনশিয়াল। তাহলে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্টেটে সমস্ত প্রোডাক্টের কেমিক্যাল পোটেনশিয়াল ইন্টু মানে গিবস ফ্রি এনার্জির সামেশন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্টেটে সমস্ত রিঅ্যাক্ট্যান্টের গিবস ফ্রি এনার্জি সামেশন। তাহলে এই দুটো চেঞ্জ আমাকে কি দেবে? স্ট্যান্ডার্ড স্টেটে গিবস ফ্রি এনার্জি চেঞ্জ দেবে ফর দ্য রিঅ্যাকশন, তাই তো? এবার বুঝতে পেরেছো? হ্যাঁ। ঠিক আছে, এটা হবে তাহলে প্লাস আরটি, এটা এবার কি দিয়ে দেবে? এটা কেমন হবে? দেখো এটা কেমন হবে, দেখো এটা একটুখানি করতে হবে। এটা কি হবে? তাহলে এইটা এই জায়গাটা একটুখানি মানে একটু তোমাদের বুঝতে পারবে, অসুবিধা কিছু নেই। এই জায়গাটা কি হবে দেখো, এই জায়গাটাও তো তোমার প্রোডাক্টের জন্য নিউ ডি এলএন এডি, তারপরে নিউ ই এলএন ই প্লাস ডট 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 মাইনাস রিঅ্যাক্ট্যান্টের জন্য। এটাকে যদি আমি এরকম ভাবে লিখি, সাম ওভার আই নিউ আই এলএন এ আই, এইভাবে যদি আমি এটাকে লিখি, কি করে হচ্ছে? নিউ আইটা স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট ফর দ্য আইথ কম্পোনেন্ট, আইথ কম্পোনেন্টে যদি রিঅ্যাক্ট্যান্ট হয় তাহলে সেটা নেগেটিভ হবে। তাহলে নেগেটিভ মানেই ওটা ওই মাইনাস নিউ এ এলএন এ মাইনাস নিউ বি এলএন এ বি এরকম দিয়ে দেবে। এই যে এখানে একটা মাইনাস আছে, তো তাহলে মাইনাস আছে মানেই কি, মানে আচ্ছা এই 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 দিকটায় দেখো, এই দিকটা যদি তুমি এরকম ভাবে যদি তুমি লিখতে, দাঁড়াও এখানে এটা আমি এখানে লিখে রেখেছি, ঠিক আছে, ওটা আর মুছছি না। এইটুখানি দেখো, এইটুকু পার্টকে তুমি কিভাবে লিখতে পারতে? বাইরে প্লাস লিখে ভেতরে মাইনাস নিউ এ এলএন এ মাইনাস নিউ বি এলএন এ বি মাইনাস ডট 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 এইভাবেও তো লিখতে পারতে এই পুরো জিনিসটাকে। তাহলে তোমার এইখানে কিছু সামেশন আছে প্লাস আবার এইখানে কিছু সামেশন আছে, এরকম যদি হতো তাহলে সেটাকেই তো আমি শর্ট হ্যান্ড নোটেশনে সাম ওভার আই করে লিখতে পারি, যেখানে এই নিউ আইটা ইটসেলফ নেগেটিভ হবে ফর দ্য রিঅ্যাক্ট্যান্ট, মানে রিঅ্যাক্ট্যান্টের জন্য এটা ইটসেলফ নেগেটিভ হয়ে যাবে আর প্রোডাক্টের জন্য পজিটিভ থাকবে। এটা বুঝতে পেরেছো কিনা বলো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা এক্স্যাক্টলি এরকম হবে। তাহলে আর উপরে আমরা ডেল্টা জি থেকে শুরু করেছিলাম, মনে করে দেখো, এই যে ডেল্টা জি, সেই ডেল্টা জিটা আবার লিখলাম এখানে, ঠিক আছে। তাহলে এই যে একটা ইকুয়েশন পাওয়া গেল, এটা পাওয়া গেল where a new I, this is positive for products মানে এখানে ডি ই এগুলো এমনি মানে বাই ডিফল্ট এটা পজিটিভ, আর নেগেটিভ ফর রিঅ্যাক্ট্যান্ট, যেটাই দেখালাম এইটা এইভাবে হয়ে যাবে, সেই জন্য এটাকে সাম দিয়ে লেখা যায়। তাহলে এইটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন, এইটা একটা ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে আরও ভালো করে লিখবো। তাহলে এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। আচ্ছা, আরও কিভাবে লেখা যায় ওপরের এই ইকুয়েশনটাকে, ওপরে যে ইকুয়েশনটাকে এরকম লিখলাম সেটাকে আরও কি করে লেখা যায় এটাকে দেখো, এইটা পরেরটা বুঝতে অসুবিধা হবে না। এই যে এই ডেল্টা জি
তাকে ডেল্টা G0 যেমন লিখলাম প্লাস RT ln লিখে দিলাম। দেখো তোমরা নিশ্চয়ই লগারিদমিক ln তো পড়েছো, লগারিদমিক বা মানে লগ এই ব্যাপারগুলো এর তো কিছু টুকটাক অঙ্ক তো করেছো, নিশ্চয়ই জানো যে এই সামনে নিউ ডি আছে মানে ln যেহেতু আছে, এটা কিন্তু বেসিক্যালি তুমি ln ad টু দি পাওয়ার নিউ ডি এইভাবে লিখতে পারি। নিশ্চয়ই এটা জানো, তোমরা তো নিশ্চয়ই লগারিদমিক পড়েছো এতদিনে, মানে লগের সমস্ত অঙ্ক। তাহলে এটাকে আমরা লিখতে পারি ln ad টু দি পাওয়ার নিউ ডি, ln ae টু দি পাওয়ার নিউ ই, মানে লগ যদি থাকে ln যদি থাকে তাহলে পাওয়ারটা সামনে নেমে আসে। ঠিক আছে, তাহলে এটা লিখতে পারি। তাহলে সেটা যদি লিখি তাহলে দেখো এটা কিভাবে আছে, এটা আছে ln ad টু দি পাওয়ার নিউ ডি ae টু দি পাওয়ার নিউ ই ডট 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 লিখলাম। আর এখানে তো মাইনাস হয়ে আছে, তাহলে ln x মাইনাস ln y টাকে আমরা ln x বাই y করে লিখতে পারি, সেটাও নিশ্চয়ই জানো। তাহলে এইটাকে আমরা কি করে লিখলাম? আচ্ছা শুধু তাই না, আচ্ছা এগুলো নিশ্চয়ই তোমরা লগারিদমিকের অঙ্ক করেছো তো, ln এর অঙ্ক করেছো তো, লগের অঙ্ক শিখেছো তো, শিখেছো নাকি এখনো হয়নি অঙ্কে? হয়েছে তাই তো। তাহলে আমরা নিশ্চয়ই এটা বুঝতে অসুবিধা হচ্ছে না, প্লাস হয়ে মানে মাল্টিপ্লাই হয়ে থাকা মানে সেটাকে প্লাস করে লিখে দেওয়া যায়, মানে ln x ইন্টু ওয়াই মানে আমরা লিখতে পারি ln x প্লাস ln y। আবার একই রকমভাবে ln x বাই ওয়াই মানে আমরা লিখতে পারি ln x মাইনাস ln y। তাহলে এখানে উল্টোটা করেছি, এই ln x মানে ln ad প্লাস ln ae এগুলো ছিল মানে এগুলোকে মাল্টিপ্লাই করে লিখে দিতে পারি, আর এটা বাই এই মাইনাস অফ এই পুরো জিনিসটা আছে, তাহলে এটাকে আবার বাই করে লিখতে পারি, তার সাথে এইগুলো আবার প্লাস হয়ে আছে মানে এইগুলো ইটসেলফ আবার মাল্টিপ্লাই করে লিখতে পারি। ঠিক আছে, অসুবিধা হচ্ছে না তো বুঝতে? তাহলে এইটা হচ্ছে বাই a নিউ a বি নিউ বি ডট ডট ডট, এটা এটা বুঝতে পেরেছো? অসুবিধা হয়নি তো বলো? এই ওপরের ইকুয়েশনটা, এই যে দেখো এই ইকুয়েশনটাকে কি করে এইভাবে লিখলাম? হ্যাঁ বলো বলো। বুঝতে পেরেছি। হ্যাঁ এটা তাই তো। তাহলে এইটা কিন্তু এই রিয়াকশনটাকে বলা হয় ভ্যান টপ রিয়াকশন আইসোথাম। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা রিয়াকশন, এটাকে বলা হয় ভ্যান টপ রিয়াকশন আইসোথাম। আমি এইটাকে 2 নম্বর ইকুয়েশন, এই 1 2 দুটোই আর কি ভ্যান টপ রিয়াকশন আইসোথাম, যেখানে দিস ইজ দ্য ভ্যান টপ রিয়াকশন আইসোথাম। আইসোথাম কথাটা মানে যেখানে টেম্পারেচারটা ফিক্সড, টেম্পারেচারটাকে ফিক্সড রেখে কেমিক্যাল রিয়াকশনটা হচ্ছে, সেই জন্য আইসোথাম। আর এটাকে বলা হয় ভ্যান টপ রিয়াকশন আইসোথাম, যেখানে এই ডেল্টা G0 এটা হচ্ছে চেঞ্জ ইন গিবস ফ্রি এনার্জি, চেঞ্জ ইন গিবস ফ্রি এনার্জি for the reaction at standard state। এটা ঠিক আছে, এটাকে বলে ভ্যান টপ রিয়াকশন আইসোথাম। আচ্ছা এইবার তাহলে এইগুলো কি তাহলে আচ্ছা ঠিক আছে এটা। আচ্ছা এবার ধরো রিয়াকশনটা যদি ইকুইলিব্রিয়ামে পৌঁছে যায়, অ্যাট ইকুইলিব্রিয়ামে করসপন্ডিং কনসেন্ট্রেশন বা অ্যাক্টিভিটি যাই বলো না কেন ফর দ্য রিয়াক্ট্যান্ট অ্যান্ড প্রোডাক্ট সেগুলোও চেঞ্জ হবে। মানে এটা হচ্ছে অ্যাট এনি আরবিট্রারি টাইম টিতে, মানে যে কোনো সময় যে কোনো আরবিট্রারি টাইম টিতে এই রিয়াকশনটা সত্যি। ঠিক আছে, এবার ধরো রিয়াকশনটা হতে 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 ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেল, তাহলে অ্যাট ইকুইলিব্রিয়ামে এই কনসেন্ট্রেশন বলো বা অ্যাক্টিভিটি বলো যাই বলো না কেন সেগুলো চেঞ্জ হবে।
স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট কখনো চেঞ্জ হবে না, ওটা কিন্তু ফিক্সড। কারণ এই তুমি ধরো যে আমি প্রথমেই যে উদাহরণটা দেখিয়েছিলাম, আর স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্টে তো বললে স্যার অনেক কথাবার্তা বলেছে, নিশ্চয়ই বলেছে। এই যে এই উদাহরণটার ক্ষেত্রে এই না N2টা সবসময় 1:2, N2 আর হাইড্রোজেনটা পুরো রিয়াকশনটা জুড়েই সবসময় 1:3 অনুপাতে রিয়াকশনটা করবে। স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট ফিক্সড, কিন্তু রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা তো কন্টিনিউয়াসলি টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়ামে রিয়াক্ট্যান্টটা তার করসপন্ডিং কনসেন্ট্রেশনে পৌঁছালো, প্রোডাক্টটা তার করসপন্ডিং কনসেন্ট্রেশনে পৌঁছালো। তাহলে সেটা যদি পৌঁছায়, ধরো আমি বলছি যে অ্যাট ইকুইলিব্রিয়াম এই এ অফ রিয়াক্ট্যান্ট এটাকে বলছি এ অ্যাট ইকুইলিব্রিয়াম, মানে এটাকে আমি এইভাবে লিখছি। এটা হচ্ছে এখন ইকুইলিব্রিয়ামে কনসেন্ট্রেশন, এই অ্যাক্টিভিটি। এ বিটা ধরো এ বি অ্যাট ইকুইলিব্রিয়াম, এইভাবে রিয়াক্ট্যান্টগুলো হয়ে তারপরে এ ডি অ্যাট ইকুইলিব্রিয়াম, তারপরে এইভাবে প্রোডাক্ট এ ইটা হয়ে গেছে এ ই অ্যাট ইকুইলিব্রিয়াম। মানে এটা ছিল, এইগুলো হচ্ছে অ্যাট এনি আরবিট টাইম টিতে, আর এইগুলো হচ্ছে গিয়ে অ্যাট ইকুইলিব্রিয়ামে। এটা এখন এরকম হয়ে গেছে। তাহলে আমার এই চেঞ্জ ইন গিভসবি এনার্জিটা এখন কি হবে? দেন অ্যাট ইকুইলিব্রিয়াম ডেল্টা জিটা কি হবে? ডেল্টা G0 প্লাস RT-ln, ওই পুরো জিনিসটাকে যদি আমি লিখি এ ডি অ্যাট ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার নিউ ডি, তারপরে এ ই অ্যাট ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার নিউ ই ডট ডট ডট, এ at equilibrium to the power nu a b at equilibrium to the power nu b dot dot dot, এই পুরো জিনিসটা হবে। ঠিক আছে, এবার at equilibrium কি হয়? ডেল্টা জি চেঞ্জ ইন গিভসবি এনার্জি কি হয়? 0। তাহলে এই পুরো জিনিসটা তো 0 এখন। এটা হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? তাহলে এটা তো এখন 0, মানে এই ডেল্টা জিটা তো 0। তাহলে সেটা যদি হয়, তাহলে এখান থেকে কি পেলাম? ডেল্টা G0 হচ্ছে মাইনাস RT-ln, এই পুরো জিনিসটা আবার লিখছি এ ডি অ্যাট ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার নিউ ডি, এ ই অ্যাট ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার নিউ ই ডট 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 বাই এ অ্যাট ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার নিউ এ বি অ্যাট ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার নিউ বি ডট ডট ডট, এই পুরো জিনিসটা হয়ে গেল। মানে এই ইকুয়েশনটা যদি 0 হয়ে যায় ইকুয়ালস টু, কারণ অ্যাট ইকুইলিব্রিয়ামে চেঞ্জ ইন গিভসবি এনার্জি ফর দ্য রিয়াকশন 0 হয়, এটা আমরা জানি, তাই তো? ইকুইলিব্রিয়ামে ডেল্টা জি 0 হয়, তার মানে ডেল্টা জি 0 মানেই আমরা বুঝে গেছি যে ইকুয়েশনটা, এই রিয়াকশনটা ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে। তাহলে এই পুরো জিনিসটা 0, তাহলে সেটা যদি হয় তাহলে ডেল্টা G0 হচ্ছে মাইনাস RT-ln, এটা হয়ে গেল। এইটাকে বলা হয়, এই যে পুরো কোয়ান্টিটিটা ln এর মধ্যে যেটা আছে, এইটাকে লেখা হয় মাইনাস RT-ln KA, ডেল্টা G0 ইকুয়ালস টু মাইনাস RT-ln KA, where KA ইকুয়ালস টু এই পুরো ব্যাপারটা, where এই KA, এই কেটাকে কিন্তু ক্যাপিটাল কে, এটাকে সবসময় ক্যাপিটাল কে, মানে দেয়ার ইজ মানে এখানে একটা ডিফারেন্স আছে। আমি কেন বারবার বলছি এটা ক্যাপিটাল কে, কেন বলছি? কারণ এই ক্যাপিটাল কে আর মানে বড় হাতের কে আর ছোট হাতের কে, এই দুটোর লেখার মধ্যে ডিফারেন্স আছে। এই ক্যাপিটাল কে মানে এটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, আর ছোট হাতের কে দিয়ে যদি আমরা লিখি সেটাকে আমরা বলি রিয়াকশন কনস্ট্যান্ট। ঠিক আছে, সেটাকে আমরা বলি রিয়াকশন কনস্ট্যান্ট। তাহলে এটা কি? তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে সবসময়, যে কোনো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে আমরা সবসময় ক্যাপিটাল কে দিয়ে লিখব। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ক্যাপিটাল কে, যেখানে ক্যাপিটাল কেটা কি? ওই অ্যাক্টিভিটি অফ ডি অ্যাট ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার নিউ ডি, অ্যাক্টিভিটি অফ ই অ্যাট ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার নিউ ই করে আরও যা যা প্রোডাক্ট আছে, বাই
activity of A at equilibrium to the power nu A, activity of B at equilibrium to the power nu B করে ডট ডট ডট। এইটা হচ্ছে মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, বা এটাকে বলা হয় থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে এখন ওই ভ্যান ডট রিয়াকশন আইসোথার্মটা কি দাঁড়ালো? দেয়ারফোর ওই ভ্যান ডট রিয়াকশন আইসোথার্ম বিকামস কি দাঁড়ালো? যে ডেল্টা জিটা ইকুয়ালস টু ডেল্টা জি জিরো। ডেল্টা জি জিরো মানে এখন আমরা পেয়েছি ইকুয়েশন 3 হুইচ ইজ মাইনাস আরটি এলএন কে। তাহলে সেই জায়গাটা ডেল্টা জি জিরোর জায়গায় লিখছি মাইনাস আরটি এলএন কে এ প্লাস আরটি এলএন এই পুরো জিনিসটা এ ডি টু দি পাওয়ার নিউ ডি, কারণ এখন তার ইকুইলিব্রিয়াম লিখবো না। অ্যাট ইকুইলিব্রিয়ামে ডেল্টা জিটা জিরো, তখন ডেল্টা জি জিরোটাকে দেখতেই মাইনাস আরটিএলএন কে ইকুইলিব্রিয়াম দেখতে হয়। ঠিক আছে, তাহলে সেখান থেকে ডেল্টা জি জিরোর আমি আর একটা ফর্ম পেয়ে গেলাম, যেটা হচ্ছে মাইনাস আরটিএলএন কে এ। ঠিক আছে, আর ওই আগের যে ইকুয়েশনটা ছিল যে ভ্যান ডট রিয়াকশন আইসোথার্ম, যেটা ইকুয়েশন 2 যেটা ছিল, এইখানে তো এই এডি এই এগুলো ছিল যে কোনো আরবিট্রারি টাইম টি তে প্রোডাক্টের অ্যাক্টিভিটি রিঅ্যাক্ট্যান্টের অ্যাক্টিভিটি, সেখানে তো সেটা তো একটা ইকুইলিব্রিয়াম নয়, তাহলে সেটা আবার আগের মতোই লিখছি। তাহলে এডি টু দি পাওয়ার নিউ ডি এ ই টু দি পাওয়ার নিউ ই ডট 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 বাই এ টু দি পাওয়ার নিউ এ বি টু দি পাওয়ার নিউ বি ডট ডট ডট। এটা হলো। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু ওয়ান অফ দ্য ভ্যান ডট রিয়াকশন আইসোথার্ম। তাহলে এটাও একটা হচ্ছে মানে এটাও ওয়ান অফ দ্য ফর্ম অফ ভ্যান ডট রিয়াকশন আইসোথার্ম। মানে এগুলো সব ওই ইকুয়েশন 1, 2 যেটা বললাম সেটা ভ্যান ডট রিয়াকশন আইসোথার্ম। তারপরে 3 নম্বর ইকুয়েশন একটা অন্য নাম, মানে অন্য একটা ইকুয়েশনকে 3 বলেছি, তাহলে এটাকে ধরো 4 বলছি। ইকুয়েশন 4 ইজ ওয়ান আর একটা ভ্যান ডট রিয়াকশন আইসোথার্ম। মানে এগুলো সবই আলাদা আলাদা ফর্ম অফ ভ্যান ডট রিয়াকশন আইসোথার্ম। ঠিক আছে, আচ্ছা এরপরে আর একটা ফর্ম লিখছি, আর এখান থেকে এটাকে এইভাবে লেখা যায় যে ডেল্টা জি ইকুয়ালস টু মাইনাস আরটি এলএন কে এ প্লাস আরটি এলএন, এইটাকে লেখা হয় কিউ দিয়ে, আরটি এলএন কিউ। ঠিক আছে, যেখানে কিউটাকে বলা হয় ওয়্যার, মানে এইটা একটা আর একটা, এটা ধরো 5 নম্বর ইকুয়েশন এইটা। তাহলে এইটা কি, এইটা বা আর একটা কিউটা কি আমি লিখে দিই, মানে কিউটা কি তো বুঝতেই পারছো, তাও ফর দ্য কমপ্লিটনেস সব লিখে দিচ্ছি। আচ্ছা এইটা হলো, বা আর একটা লেখা যায় যে ওই ডেল্টা জি হচ্ছে মাইনাস আরটি এলএন কে এ প্লাস ওই যে আগে যেটা লিখেছিলাম না, ওই আরটি সাম ওভার আই নিউ আই এলএন এ আই, মানে এটা তো আগে লিখেছিলাম কিন্তু তখন ডেল্টা জি জিরো দিয়ে লিখেছিলাম, এখন মাইনাস আরটি এলএন কে এ দিয়ে লিখলাম, তাহলে এটাও লেখা যায়। তাহলে এটা হচ্ছে 6 নম্বর ইকুয়েশন। তাহলে এই যে এইগুলো সবই মানে ইকুয়েশন 1, 2 আর এদিকে তোমার হচ্ছে 4 to 6, all are different forms of Van der reaction আইসোথার্ম। ঠিক আছে, যেখানে এই কিউটা কি ওয়্যার ওই কিউটা লিখে দেওয়া হয়নি, মানে কিউ কি বুঝতেই পারছো, তাও একবার লিখে দিই। কিউটা কি, কিউটা হচ্ছে এ ডি টু দি পাওয়ার নিউ ডি এ ই টু দি পাওয়ার নিউ ই, মানে অ্যাট এনি আরবিট্রারি টাইম টিতে কিন্তু। ঠিক আছে, যেটা ইজ নট ইন ইকুইলিব্রিয়াম। আর এ নিউ এ বি
টু দি পাওয়ার নিউ বি প্লাস ডট 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 এইটাকে বলা হয় ইজ কল্ড রিয়াকশন কোশেন্ট। রিয়াকশন কোশেন্ট, QUOTIENT। তাহলে এই আর আর কিউ রিয়াকশন কোশেন্ট এটাকে বলা হয়। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। তাহলে এই হচ্ছে বিভিন্ন ফর্ম অফ ভ্যান ডর রিয়াকশন আইসোথার্ম। এইটা হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এই অবধি বুঝতে পেরেছো সবাই? ক্লিয়ার তো এই অবধি? কোথাও কোনো অসুবিধা নেই? ক্লিয়ার তো? হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবারে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট নিয়ে একটু কথা বলা যাক। তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কেমন দেখতে হলো, একটু কথাবার্তা বলা যাক ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট নিয়ে। তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ঠিক আছে, যে কোনো একটা বলতে পারো। তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যেটা কে এ, এটা কেমন দেখতে হলো? এটা ডেল্টা জির সাথে কিভাবে রিলেটেড আমরা পেলাম। ধরো আমি এখান থেকে কন্ট্রোল সি করে মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট নিয়ে কথা বলবো। হ্যাঁ, মানে তার আগে ইকুয়েশনটা লিখি। উই হ্যাভ ডেল্টা জি জিরো হচ্ছে মাইনাস RT ln কে এ, এটা দেখেছি। তাহলে এখানে কে এটাকে আমরা কি লিখতে পারি? এইটা নিশ্চয়ই তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছো তো, নিশ্চয়ই জানো তোমরা। এই এলএন ইউজ করেছি মানে কি, এর বেস আছে ই, তাই তো? তাহলে এই এলএন থেকে যদি কিছু কি উল্টে লিখতে হয় তাহলে সেটা আমরা কি করে লিখি? কে এটাকে কি লিখবো এখানে? এখানে কে এটাকে লিখবো ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো বাই RT। এটা সবাই বুঝতে পেরেছো? এটা অসুবিধা হচ্ছে না তো? মানে যদি আমরা আমাদের কাছে যদি y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মানে সরি দাঁড়াও y ইকুয়ালস টু মাইনাস ln x থাকে, তাহলে x ইকুয়ালস টু আমরা লিখি ই টু দি পাওয়ার মাইনাস y। ঠিক আছে? বা উল্টোভাবে যদি এদিকে দুদিকে যদি ln নিই তাহলে ln x ইকুয়ালস টু মাইনাস y ln e মানে y, তার মানে এখান থেকে ln e মানে 1, তার মানে y ইকুয়ালস টু মাইনাস ln x। এটা এসে জানো তো, অসুবিধা হলো না তো এই লাইনটা বুঝতে? অসুবিধা হয়নি তো? ঠিক আছে। বুঝতে পারছো তো সবাই? হ্যাঁ, এইটুকু ছোট ছোট অঙ্ক তো করতে হবে আমাদের কেমিস্ট্রিতে। তো এটা হয়েছে। তাহলে 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 কে এটা এখান থেকে আমরা লিখতে পারি এইটাই, কে এটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এইটা। আচ্ছা, এবার এটা হলো, ঠিক আছে। আচ্ছা, এবার এটা কি? এটা তো ই টু দি পাওয়ারকে কি বলা হয়? এক্সপোনেনশিয়াল। এটাকে কি বলে? এক্সপোনেনশিয়াল ফাংশন, তাই তো? এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন বলে এটাকে। এবার এক্সপোনেনশিয়াল ফাংশন কি হয়? এই ই টু দি পাওয়ার, এই পাওয়ারে যা থাকবে দ্যাট হ্যাজ টু বি ইউনিটলেস, মানে ওপরের এই পাওয়ারটাকে ইউনিটলেস হতে হবে। ইউনিট মানে এক্সপোনেনশিয়াল ফর্মটাকে ইউনিটলেস হতেই হবে, মানে ওপরে যাই থাকবে না কেন সেগুলো এমনভাবে থাকতে হবে যাতে করে কাটাকুটি হয়ে গিয়ে ইউনিটলেস থাকে। মানে ডেল্টা জি জিরোর ইউনিট কি হবে? ধরো আমার জুল ধরো, আর আর এর জুল পার মোল ধরো, মানে ডেল্টা জি জিরোর ইউনিট ধরো আছে হচ্ছে আমার জুল পার মোল। তাহলে আর এর ইউনিট আমরা জানি জুল পার মোল পার কেলভিন, আর টি এর ইউনিট কেলভিন। তাহলে ডেল্টা জি জিরো বাই RT যদি হয় তাহলে জুল পার মোল বাই জুল পার মোল পার কেলভিন ইন্টু কেলভিন। তাহলে এটা কি হয়ে গেল? ইউনিটলেস হয়ে গেল। তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশন হ্যাজ টু বি ইউনিটলেস, তার মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইজ অ্যান ইউনিটলেস অর ডাইমেনশনলেস।
ঠিক আছে, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কিন্তু যদি সেটা ট্রু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হয়, এই কেটাকে বলা হয় ট্রু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হুইচ ইজ দ্য ফাংশন অফ টেম্পারেচার অনলি। এটা শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। তাহলে দেখো এটা শুধুমাত্র কিন্তু ডেল্টা জি জিরোর আর টি, ডেল্টা জি জিরোর ফাংশন আর টি এর ফাংশন। এবার ডেল্টা জি জিরোটা সেটাই তো ইটসেলফ শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন, মানে স্ট্যান্ডার্ড স্টেটের যে কোনো প্রপার্টি শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন। টেম্পারেচার চেঞ্জ হলেই একমাত্র সেই প্রপার্টিটা চেঞ্জ হয়। তাহলে যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা যদি ডেল্টা জি জিরোর উপর ডিপেন্ড করে, যেটা ইকুয়েশন থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা ইটসেলফ শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন। শুধু টেম্পারেচার চেঞ্জ করলেই একমাত্র ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট চেঞ্জ হবে, আর কোনো কিছুর উপর এটা নির্ভর করে না। ঠিক আছে, সেই জন্য এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে বলা হয় ট্রু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ট্রু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ট্রু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ঠিক আছে, দাঁড়াও একটুখানি সব একই কালি দিয়ে লিখে মানে কনফিউজড হয়ে যাও। ট্রু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলে কে এটাকে, হ্যাঁ। এবং ট্রু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইজ অলওয়েজ ইউনিটলেস। তাহলে আমি এই কথাটা, এইগুলো যেগুলো আমি লিখলাম বললাম সেগুলো একটু লিখে দিই, যে হিয়ার here delta G0 is the change in Gibbs free energy for the reaction at standard state, which is the function of temperature only. Therefore thermodynamic equilibrium constant বা equilibrium constant মানে কে এটা আর কি, therefore thermodynamic equilibrium constant is also a function of temperature only. It does not depend on, it does not depend on pressure, concentration, pressure or concentration or any other added impurities। মানে যখন রিয়াকশানটা হচ্ছে তখন যদি তুমি প্রেশার চেঞ্জ করি বা অন্য কিছু, অন্য রিয়াক্ট্যান্ট বা প্রোডাক্টের কনসেন্ট্রেশন যদি ধর আলাদা করে রিয়াক্ট্যান্ট তুমি বাইরে থেকে অ্যাড করে দিলে, বা প্রোডাক্ট আলাদা করে অ্যাড করে দিলাম, বা কিছু তুলে নিলাম, প্রোডাক্ট কিছুটা তুলে নিলাম, বা রিয়াক্ট্যান্ট কিছুটা জোর করে তুলে নিলাম, বা আদার অন্য যে কোনো ফরেন সাবস্টেন্স মানে যেটা রিয়াক্ট্যান্ট না প্রোডাক্টও না সেরকম কিছু হয়তো এক্সট্রা ইচ্ছা করে অ্যাড করে দিলাম, কোনো কিছুর ওপর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডিপেন্ড করবে না, শুধুমাত্র টেম্পারেচার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, এইটা। এবং ট্রু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এই ট্রু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এইটা বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যা খুশি বলতে পারি, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইজ ইউনিটলেস or dimensionless quantity, unitless or dimensionless quantity। ঠিক আছে, এইটা। আচ্ছা এইবার এইটা। আচ্ছা এবার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট একটা জিনিসের ওপর ডিপেন্ড করে, আর একটা এই কে এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, যে কে এ সেটা আমরা দেখাবো। কে এ depends on stoichiometric coefficient of the reaction. Stoichiometric coefficient
অফ দ্য রিয়াকশন, এইটার ওপর ডিপেন্ড করে। কিভাবে সেটা দেখা যাক। মানে রিয়াকশনের স্টয়চিওমেট্রিক কোফিসিয়েন্টটা কিন্তু মানে মানে কোনো একটা পার্টিকুলার রিয়াকশনের জন্য একটা পার্টিকুলার স্টয়চিওমেট্রিক কোফিসিয়েন্ট, যার জন্য একটা পার্টিকুলার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট থাকবে। স্টয়চিওমেট্রিক কোফিসিয়েন্ট অফ দ্য রিয়াকশন যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট চেঞ্জ হবে। ঠিক আছে, সেটা দেখা যাক কিভাবে হচ্ছে এটা। তাহলে ধরো আমাদের কাছে ওই রিয়াকশনটা আছে যেটা আমি বলেছিলাম, N2 প্লাস 3H2 থেকে 2NH3 হচ্ছে এইটা। তাহলে এইটার জন্য কে কি হবে, অ্যাক্টিভিটি অফ অ্যামোনিয়া তার স্কোয়ার অ্যাট ইকুইলিব্রিয়াম ধরো বাই অ্যাক্টিভিটি অফ নাইট্রোজেন অ্যাট ইকুইলিব্রিয়াম, অ্যাক্টিভিটি অফ হাইড্রোজেন অ্যাট ইকুইলিব্রিয়াম তার কিউব, এটা হবে। আচ্ছা, এবার যদি রিয়াকশনটা এরকম হয় যে হাফ N2 প্লাস 3/2H2, সেখান থেকে ধরো আমার তৈরি হচ্ছে 1 মোল অফ অ্যামোনিয়া। এটা যদি, এটাও তো একটা ব্যালেন্স কেমিক্যাল রিয়াকশন, এটাও তো হতে পারে, তাই তো? এটাও তো সম্পূর্ণভাবে ব্যালেন্সড একটা কেমিক্যাল রিয়াকশন, কোনো অসুবিধা নেই, হতেই পারে। তাহলে এটা যদি হয় তাহলে এর জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি হবে, কে এ প্রাইম ধরো। তাহলে অ্যাক্টিভিটি অফ অ্যামোনিয়া অ্যাট ইকুইলিব্রিয়াম হবে এটার ক্ষেত্রে, বাই অ্যাক্টিভিটি অফ নাইট্রোজেন অ্যাট ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার হাফ, অ্যাক্টিভিটি অফ হাইড্রোজেন এই H2 মলিকুল অ্যাট H2 মলিকুল অ্যাট ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার 3/2, এটা হবে। ঠিক আছে, তাহলে এটা মানে কি দেখো তো, এটা মানে কি, তুমি যদি এই যে কে এ যেটা আছে এইটারকে যদি তুমি একটা রুট ওভার নাও, মানে এইটার যদি একটা রুট ওভার নাও তাহলেই তো এই কে এ প্রাইমটা হবে। তার মানে এইটা মানে তো ইটসেলফ জাস্ট রুট ওভার কে এ। তার মানে কি বোঝাচ্ছে যে কে এ প্রাইম নট ইকুয়ালস টু কে এ, দুটো তো ইকুয়ালস টু হলো না। তাহলে স্টয়চিওমেট্রিক কোফিসিয়েন্ট চেঞ্জ করাতে কে এটা চেঞ্জ হলো। বা ঠিক আছে তো, বা এইভাবে যদি দেখো যে এই পার্টিকুলার রিয়াকশনটার ক্ষেত্রে ডেল্টা জি জিরোটা কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস এই পার্টিকুলার রিয়াকশনের ক্ষেত্রে কে এটা যেটা লিখেছি এটাকে আমরা আরেকটা কিভাবে লিখতে পারি, ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো বাই আরটি, এটা লিখলাম। আচ্ছা, এবার এইখানে কি হবে, এইখানে ডেল্টা জি জিরোটা তো একটা এক্সটেন্সিভ প্রপার্টি যেটা নাম্বার অফ মোলসের উপর ডিপেন্ড করে। তো তাহলে দেখো এইখানে তোমার যেটা এক মোল অ্যামোনিয়া নাইট্রোজেনের সাথে 3 মোল হাইড্রোজেন রিয়াকশন করে 2 মোল অ্যামোনিয়া তৈরি করছিল, এখন সেখানে সব অর্ধেক অর্ধেক হয়ে গেছে। তাহলে এই দুটোর মধ্যে আমরা পরিষ্কার কিভাবে লিখতে পারি, যদি গিবস ফ্রি এনার্জিটা যদি একটা এক্সটেন্সিভ প্রপার্টি হয় যেটা নাম্বার অফ মোলসের উপরে ডিপেন্ড করে, তাহলে এই দুটো রিয়াকশনের জন্য পরিষ্কার লিখতে পারি ডেল্টা জি জিরোটা হয়ে গেছে ডেল্টা জি জিরো প্রাইমটা হবে ডেল্টা জি জিরো বাই 2। মানে এই রিয়াকশনটার জন্য যদি আমার চেঞ্জ ইন গিবস ফ্রি এনার্জি ডেল্টা জি জিরো প্রাইম হয়, তাহলে এইটাকেই মানে তাহলে এইটা আর এইটার জন্য যদি আমার রিয়াকশনটা চেঞ্জ ইন গিবস ফ্রি এনার্জি ডেল্টা জি জিরো হয়, তাহলে একেই জাস্ট অর্ধেক দিয়ে ভাগ করে দিয়ে এই রিয়াকশনটা থেকে এই রিয়াকশনটা কি করে পাওয়া গেছে, জাস্ট একটা 2 দিয়ে ভাগ করে দিয়ে তুমি এই রিয়াকশনটা পেয়েছো। তাহলে নাম্বার অফ মোলসকে তুমি জাস্ট 2 দিয়ে ভাগ করে দিয়েছো, প্রত্যেকের জন্য যে নাম্বার অফ মোলসে যে রেশিওতে রিয়াকশন করছিল তাকে জাস্ট অর্ধেক করে দিয়েছো। তাহলে গিবস ফ্রি এনার্জি তো এক্সটেন্সিভ প্রপার্টি যেটা নাম্বার অফ মোলসের উপর ডিপেন্ড করে, তাহলে এক্স্যাক্টলি এর যে ডেল্টা জি জিরো সেটা এই ডেল্টা জি জিরোর অর্ধেক হয়ে যাবে। জাস্ট হচ্ছে আমরা যেমন হেসেস ল অফ হিট সামেশনে যেমন আমরা পড়তাম না, কি করে করতাম হেসেস ল মনে আছে, যে একটা তোমার কাছে বিভিন্ন বিভিন্ন রিয়াকশন থাকতো, প্রত্যেকটা রিয়াকশনের জন্য হিট অফ ফরমেশন বলা থাকতো, মানে ডেল্টা এইচ এ হিট অফ ফরমেশন হিট অফ কম্বাশন বলা থাকতো। এবার রিয়াকশনগুলোকে আমরা 2 দিয়ে গুণ করে 3 দিয়ে ভাগ করে এটা ওটা করে ব্যালেন্স করতাম, ব্যালেন্স করে যখন রিয়াকশনগুলোকেও ব্যালেন্স করতাম তার সাথে সাথে হিট অফ ফরমেশন বা হিট অফ কম্বাশন ওগুলোকেও সেই ইকুয়াল নাম্বার দিয়ে গুণ করে বা ভাগ করে দিতাম।
দিয়ে ওই ব্যালেন্স রিয়াকশনটার জন্য যে হিট অফ কম্বাশন সেটা পেতাম, করে যোগ বিয়োগ করতাম। কেন করতে পারতাম? তার কারণ ওই পার্টিকুলার প্রপার্টিটা ছিল এক্সটেন্সিভ প্রপার্টি। নাম্বার অফ মোলস যদি রিয়াক্ট্যান্ট প্রোডাক্টে চেঞ্জ হয় তাহলে ওটাও ঠিক তত পরিমাণ চেঞ্জ হবে। তাহলে এখানেও সেম, এই রিয়াকশন থেকে এই রিয়াকশনে আমরা জাস্ট একটা 2 দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে ডেল্টা জিটাও 2 দিয়ে ভাগ হয়ে যাবে। সেটাই হয়েছে। এটা বুঝতে পেরেছো তো? বুঝতে পেরেছো তো? বলো। হ্যাঁ এটা হয়ে যাবে। তাহলে এবার এখানে আমরা লিখতে পারি কে এ প্রাইম হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো প্রাইম বাই আর টি, আর ডেল্টা জি জিরো প্রাইম মানে কি ডেল্টা জি জিরো বাই টু, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো বাই টু ইন্টু বাই আর টি, তার মানে এটা বেসিক্যালি টু আর টি হয়ে গেল। তার মানে এটা মানে কি, এটা মানে কি, এটা মানে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো বাই আর টি টু দি পাওয়ার হাফ। এটা তো মানে তুমি ধরো ই টু দি পাওয়ার এক্স তার স্কোয়ার আছে, সেটাকে তুমি কি লেখো, ই টু দি পাওয়ার 2x লেখো তো, মানে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তার মানে এই পাওয়ারগুলো তো গুণ হয়, তাহলে 2x হয়, এটা তো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার না, ই টু দি পাওয়ার এক্স তার হচ্ছে তার সাথে তার একটা স্কোয়ার আছে, তার মানে এটা তো ই টু দি পাওয়ার 2x হয়, তাই তো? তাহলে এইখানে ডেল্টা জি জিরো বাই আর টি নিচে একটা হাফ আছে, তার মানে বেসিক্যালি টু দি পাওয়ার হাফ আছে, সেই জন্য এটা হাফ আর টু আর মানে টু আর টি। ঠিক আছে তো? এটা বুঝতে পারছো তো? হ্যাঁ ঠিক আছে, এটা আছে। তাহলে এটা, তাহলে এবার এইটা মানে কি, তাহলে এটা ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো বাই আর টি মানে কি ছিল, এইটা মানে কে ছিল, এই যে উপরে লিখে রেখেছিলাম, এই যে এটা ওই জায়গাটা কে লিখিনি, আচ্ছা হ্যাঁ কে ছিল, তাহলে এইটা মানেই হচ্ছে কে টু দি পাওয়ার হাফ মানে রুট ওভার কে, এখান থেকেও প্রমাণ হয়ে গেল। তার মানে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট চেঞ্জ করলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এটা হয়ে গেল। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, এরপরে আমরা পড়বো যে ভ্যারিয়াস, আচ্ছা আমাদের কাছে এখনো অনেক সময় আছে। আচ্ছা, আমরা পড়বো যে ভেরিয়াস টাইপস অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এইটা একটু দেখে নেব, দেখে নিয়ে আমরা আজকে শেষ করব। দ্য ভেরিয়াস টাইপস অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট বা কনস্ট্যান্টস, এটা দেখি। আচ্ছা, সেইটা দেখার আগে কতগুলো জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে, যে যে যদি আমরা গ্যাস ফেজ রিয়াকশন করি, গ্যাস ফেজ রিয়াকশনে আমরা মেনলি ধরে নেব যে রিয়াকশনগুলো, তাহলে মানে এইটার একটা একটা করে শুরু করা যাক। প্রথমে এক নম্বর প্রথমে আমরা কনসিডার করছি গ্যাস ফেজ রিয়াকশন। ঠিক আছে, তাহলে গ্যাস ফেজ রিয়াকশনের ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেসে আমরা ধরে নেব দ্য গ্যাসগুলো আইডিয়ালি বিহেভ করছে। তাহলে কনসিডার গ্যাস ফেজ chemical reaction where the gases behave ideally, but the gases are assumed to be behave, rather লেখা ভালো, the gases are assumed to be behaved ideally। ধরো আমি এটা বলছি, তাহলে সেটা যদি হয় আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমরা কি জানি, অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট 1 হয়, মানে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমরা লিখতে পারি অ্যাক্টিভিটি অফ আইথ কম্পোনেন্ট, সেটা বেসিক্যালি আমরা কি লিখি, অ্যাক্টিভিটি হচ্ছে গামা ইন্টু সি,
বা যদি গ্যাস বলিস গ্যাসের ক্ষেত্রে গামা ইন্টু পি এইভাবে আমরা লিখি, যেখানে গামাটাকে বলে অ্যাক্টিভিটি কোফিসিয়েন্ট। এবার যদি আমাদের যদি আইডিয়াল গ্যাস হয় তাহলে ফর আইডিয়াল গ্যাস বা আইডিয়াল সলিউশনের জন্য গামাটা 1 হয়, তখন এটা কিন্তু পি হয়ে যায়, বা এটা হচ্ছে কনসেন্ট্রেশনের সাথে সমান ইকুয়াল হয়ে যায়, মানে অ্যাক্টিভিটিটা কনসেন্ট্রেশনের সাথে ইকুয়াল হয়ে যায় ফর আইডিয়াল গ্যাস বা আইডিয়াল সলিউশনের জন্য, যখন অ্যাক্টিভিটি কোফিসিয়েন্ট গামাটা যখন 1 হয়। সেই জন্য ফর আইডিয়াল গ্যাসের জন্য আমরা লিখতে পারি যে এআইটাকে লিখতে পারি পিআই, মানে প্রেশারের সাথে, প্রেশার অফ দ্য আইথ কম্পোনেন্টের সাথে ইকুয়াল। আচ্ছা, এবার অ্যাক্টিভিটি হ্যাজ টু বি ইউনিটলেস। অ্যাক্টিভিটি সবসময় ইউনিটলেস বা ডাইমেনশনলেস হয়, সেই জন্য এটাকে পিআই লেখা যাবে না, এটাকে যেটা করা হয় পিআই বাই পি জিরো। পি জিরোটা কি? পি জিরোটার ভ্যালুটা সবসময় 1। তুমি যদি পিআইটাকে বার মানে প্রেশারের তো বিভিন্ন বিভিন্ন একক হয়, ইউনিট হয়, বার হতে পারে, তোমার নিউটন পার মিটার স্কোয়ার হতে পারে, বিভিন্ন বিভিন্ন হতে পারে। তো যদি তোমার হচ্ছে গিয়ে পাস্কাল হতে পারে, ধরো যদি ধরো প্রেশারের ইউনিট যদি বার হয়, অ্যাটমসফিয়ার হতে পারে, প্রেশার ইউনিট যদি বার হয় তাহলে পি জিরোটার ভ্যালু হবে 1 বার। প্রেশারের ইউনিট যদি অ্যাটমসফিয়ার হয়, অ্যাটমসফিয়ারিক প্রেশার যদি হয়, তাহলে পি জিরোর ভ্যালু হবে 1 অ্যাটমসফিয়ার। মানে যা প্রেশার পি জিরো পিআই এর ইউনিট যা হবে, পি জিরোর ভ্যালু হবে 1 অফ দ্যাট ইউনিট, সো দ্যাট এটা যেন ইউনিট লেস হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তো যেখানে ওয়্যার এই পিআইটা হচ্ছে পার্শিয়াল প্রেশার বলে, পিআইটাকে পার্শিয়াল প্রেশার অফ আইথ কম্পোনেন্ট, এবং পি জিরোটা কি? পি জিরোটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রেশার ইকুয়ালস টু 1 বার। আমি আপাতত বার বললাম, যেটা হচ্ছে ধরো আমি পিআইটাকে বার ইউনিটে ধরে নিলাম, তাহলে এইটা হবে, ঠিক আছে, 1 বার এটা বললাম। হ্যাঁ, তাহলে এবং পিআইটা পার্শিয়াল প্রেশার মানে কি? যখন তোমার কাছে যদি একটা গ্যাস মিক্সচার থাকে, মানে ধরো তোমার কাছে n নাম্বার অফ গ্যাসের একটা মিক্সচার আছে, তখন প্রত্যেকটা গ্যাসের প্রেশার অ্যাট দ্যাট মিক্সচার তাকে বলা হয় পার্শিয়াল প্রেশার অফ দ্যাট কম্পোনেন্ট। ঠিক আছে, সেটা নিশ্চয়ই জানি, এই যে আমরা যাচ্ছি না, যদি নিশ্চয়ই জানো। তাহলে এআইটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে সেক্ষেত্রে আমাদের মিউ আইটা কি হয়ে যাবে? মিউ আইটা হয়ে যাবে মিউ আই জিরো প্লাস আর টি এলএন, ওই এ আই যেটা লিখেছিলাম এখন সেটা হয়ে যাবে পিআই বাই পি জিরো। আইটা কিন্তু সাফিক্সে আছে, ঠিক আছে, পিআই বাই পি জিরো, এইটা হয়ে যাবে ব্যাপারটা। তাহলে সেটা যদি হয়ে যায়, তাহলে সব কিছু করে টোরে আমার ওই ভ্যান ডের রিয়াকশন আইসোথার্মটা এখন কেমন দেখতে হয়ে যাবে, সেটা তার মতো করে চেঞ্জ হবে আর কি। তো এবার ওই ভ্যান ডের রিয়াকশন আইসোথার্মটা কেমন দেখতে হয়ে যাবে, দেন দা ভ্যান ডের রিয়াকশন আইসোথার্ম কেমন দেখতে হয়ে যাবে, ওই ডেল্টা জি জিরো প্লাস আর টি এলএন, ওই যে অ্যাক্টিভিটিগুলো সব এখন প্রেশারে হয়ে যাবে, এবং মানে পি অফ প্রেশার অফ ডি টু দি পাওয়ার নিউ ডি, প্রেশার অফ ই টু দি পাওয়ার নিউ ই, ওরকম হয়ে যাবে। এবার প্রেশার অফ ডি টু দি পাওয়ার নিউ ডি ওইভাবে তো লিখবো না, ওটাকে বাই পি জিরো করে লিখবো বলেইছি, কারণ অ্যাক্টিভিটিটাকে আমি প্রেশার দিয়ে লিখছি এবং অ্যাক্টিভিটি ইউনিটলেস, তাহলে ওটা হচ্ছে পিডি বাই পি জিরো, পিই বাই পি জিরো, এইভাবে চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে একটা বড় দেখতে একটা পুরো ইকুয়েশনটা আমাদেরকে এখন একটু লিখতে হবে। তাহলে সেটা হয়ে যাবে পিডি বাই পি জিরো টু দি পাওয়ার নিউ ডি, পিই বাই পি জিরো টু দি পাওয়ার নিউ ই ডট 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 বাই পি এ বাই পি জিরো টু দি পাওয়ার নিউ এ, পিবি বাই পি জিরো টু দি পাওয়ার নিউ বি ডট ডট ডট। এইরকম পুরো একটা বড় জিনিস দেখতে হবে, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে তখন আমার এটা জাস্ট কি হয়ে যাবে, এটাকে আমি জাস্ট কি লিখতে পারি, এটাকে ওই অত আমি আর বেশি বড় কিছু করছি না, এটাকে জাস্ট লিখবো ডেল্টা জি জিরো আর টি এল এন। এটাকে কি লিখেছিলাম, এটা তো যে কোনো আরবিট্রারি টাইম টিতে প্রেশার, তাই তো? তাহলে এটাকে কিউ রিয়াকশন কোশেন্ট দিয়ে লিখেছিলাম, এখন এটাকে জাস্ট রিয়াকশন কোশেন্ট দিয়ে লিখবো, বাট ইন টার্মস অফ প্রেশার।
কিউপি, এটা লিখবো। where মানে এইভাবে, আচ্ছা এটা হলো, এটা একটা হলো। আরেকটা কি, এবং ডেল্টা জি জিরোটাকে এখন কিভাবে লিখবো? ডেল্টা জি জিরোটা ছিল মাইনাস RTln কে এ ছিল ইন টার্মস অফ অ্যাক্টিভিটি, এখন এটা হয়ে যাবে ইন টার্মস অফ প্রেশার প্লাস RTln কিউপি। তাহলে ডেল্টা জিটা এখন এরকম হয়ে গেল, এরকম হয়ে গেল। মানে আগেরটা ডেল্টা জি জিরোটা লিখেছিলাম মাইনাস RTln কে এ, এখন আমি ইন টার্মস অফ প্রেশার লিখছি, তাহলে কে এটা হয়ে গেল কেপি, আর রিয়াকশন কোশেন্টটা হয়ে গেল কিউপি। যেখানে এই কে কি তোমার হচ্ছে এই কেপি কিউপি কি, ওয়্যার এই কেপিটা কি হবে, কেপিটা কিন্তু এখন হয়ে গেল এই হচ্ছে ওই তোমার মানে partial pressure of D by P0 at equilibrium to the power nu D, partial pressure of E at equilibrium by P0 to the power nu E dot 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 by partial pressure of A at equilibrium by P0 to the power nu A, partial pressure of B at equilibrium by P0 to the power nu B dot dot dot, এইটা হয়ে গেল এখন কেপিটা। ঠিক আছে, তাহলে এই কেপিটাও কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বাট ইন টার্মস অফ প্রেশার বা পার্শিয়াল প্রেশার, সব থেকে ভালো। তাহলে যেখানে এই কেপিটা কি, এই কেপিটাকেও বলা হবে ট্রু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইন টার্মস অফ পার্শিয়াল প্রেশার অফ দ্য রিয়াকশন, মানে অফ দ্য কম্পোনেন্ট আর কি, রিয়াক্ট্যান্ট অ্যান্ড প্রোডাক্ট। ঠিক আছে, আর কিউপিটা এখন কি, কিউপিটা তো কি লিখেছি আগে, আর একবার লিখে দিচ্ছি। কিউপিটা কি, কিউপিটাই সেম জিনিস, পার্শিয়াল প্রেশার অফ ডি বাই পি জিরো at nu d but not in equilibrium at any arbitrary constant, arbitrary time t তে আর কি। তাহলে PE by P0 nu E dot 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 by PA P0 nu A by PB P0 nu B dot dot dot, এটা হয়ে যাবে। যেখানে এটাকে বলা হচ্ছে রিয়াকশন কোশেন্ট, reaction quotient in terms of partial pressure। বুঝেছো? এটা বুঝতে পেরেছো? বলো এখানে কোনো অসুবিধা হয়েছে কিনা বলো। কি বললাম যে আমি একটা গ্যাস ফেজ রিয়াকশন কনসিডার করছি, যেখানে অ্যাজিউম করছি যে গ্যাসগুলো সব আইডিয়ালি বিহেভ করে। তাহলে আইডিয়াল গ্যাসের জন্য বা আইডিয়াল সলিউশনের জন্য আমরা জানি অ্যাক্টিভিটিটা পার্শিয়াল প্রেশার বা অ্যাক্টিভিটিটা কনসেন্ট্রেশনের সাথে ইকুয়াল হয়ে যায়, কারণ অ্যাক্টিভিটি কোফিসিয়েন্টটা 1 হয়ে যায়। এবার অ্যাক্টিভিটি হ্যাজ টু বি ইউনিটলেস, তার মানে প্রেশারটাকে বা পার্শিয়াল প্রেশারটাকে সামহাও আমাকে ইউনিটলেস করতে হবে। ইউনিটলেস করার জন্য আমি একটা স্ট্যান্ডার্ড প্রেশার যার ভ্যালুটা সবসময় 1 অফ দ্যাট ইউনিট, যদি পিটা বারে হয় তাহলে 1 বার হবে, এইভাবে করে ভাগ করে দিলাম, তাহলে ইউনিটলেস হয়ে গেল। তাহলে সেরকম ভাবে আমি পুরো জিনিসটাকে চেঞ্জ করলাম। তাহলে এখন আগে যেগুলো অ্যাক্টিভিটি ছিল এখন সেগুলো ইন টার্মস অফ পার্শিয়াল প্রেশার হয়ে গেল। তাহলে এই কেপিটাও কিন্তু ট্রু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, যেটা শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, যেটা ইউনিটলেস অর ডাইমেনশনলেস কোয়ান্টিটি, মানে কে এ সম্পর্কে যা যা পড়ে এসছে এখনো কিন্তু সেম, কেপিটাও কিন্তু সব সেম প্রপার্টিগুলোই হোল্ড করে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এই অবধি সবাই বুঝতে পেরেছো? কোনো অসুবিধা হচ্ছে না তো? বুঝতে পারছো তো? কোনো অসুবিধা হলে বলো কিন্তু। তাহলে লাইক আদার ট্রু equilibrium constant Kp depends on
temperature only, but it is independent of pressure or pressure মানে pressure of reactant product or pressure of any added impurities বলতে পারো বা inert gases বলতে পারো। ঠিক আছে, এটা কিন্তু ব্যাপার। এটা হবে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি সলিউশন কনসিডার করি, তাহলে কি হবে এটা একটু দেখে নিই। হ্যাঁ, তাহলে যদি সলিউশন কনসিডার করি, দেখি আরেকটু সময় আছে, আমরা করি আর কি। তাহলে এবার ধরো আমি যদি বলি যে কনসিডার এ সলিউশন, মানে এবার 2 নম্বর, যে মানে কনসিডার এ হোমোজিনিয়াস সলিউশন, মানে সমানভাবে মিশে গেছে এরকম সলিউশন, হোমোজিনিয়াস সলিউশন which is ideal or ideally dilute, এরকম যদি সলিউশন হয়। এতক্ষণ গ্যাস কনসিডার করলাম যেটা আইডিয়াল ছিল, এবার যদি আইডিয়াল আর আইডিয়ালি ডাইলিউট সলিউশন যদি হয় তাহলে কি হবে? তাহলে সেক্ষেত্রে কি হয়ে যায়, সেক্ষেত্রে অ্যাক্টিভিটি AI, এটা কনসেন্ট্রেশন, সলিউশনের ক্ষেত্রে আমরা মোলার কনসেন্ট্রেশন দিয়ে লিখি, ঠিক আছে। গ্যাসের ক্ষেত্রে পার্শিয়াল প্রেশার দিয়ে লিখি, আর সলিউশনের ক্ষেত্রে মোলার কনসেন্ট্রেশন। তাহলে অ্যাক্টিভিটিটা হয়ে যাবে CI/C0, যেখানে ওই একই রকম অ্যাক্টিভিটিটাকে ইউনিটলেস হতে হবে, সেই জন্য মোলার কনসেন্ট্রেশনকে স্ট্যান্ডার্ড মোলার কনসেন্ট্রেশন, যার ভ্যালুটা সবসময় 1 মোল পার লিটার। যখনই আমি মোলার কনসেন্ট্রেশন বলছি তখন তার ইউনিটটা হয়ে যাচ্ছে কিন্তু মোল পার লিটার, সেই জন্যই মোলার কনসেন্ট্রেশন হয়ে যাচ্ছে। তাহলে মোল পার লিটার, তাহলে সেই জন্য C0 এর ভ্যালুটা হবে সবসময় 1 মোল পার লিটার, ঠিক আছে। তাহলে যেখানে CIটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ ith component of the ith component in the unit of মোল পার লিটার, আর C0টা কিন্তু স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন যার ভ্যালুটা সবসময় 1 মোল পার লিটার, ঠিক আছে। সো দ্যাট AIটা যেন ইউনিটলেস হয়ে যায়। তাহলে এখন আমার ভ্যান টপ রিয়াকশন আইসোথামটা এক্স্যাক্টলি আগের মতো কি হবে, পুরোটাই কনসেন্ট্রেশনের মতো করে লিখতে হবে। তাহলে ভ্যান টপ রিয়াকশন আইসোথাম এখন কেমন দেখতে হয়ে যাবে, যে ডেল্টা জিটা ডেল্টা G0 প্লাস RT/ln, ওইটা পুরোটা হবে যে CD/C0 টু দি পাওয়ার নিউ ডি, CE/C0 টু দি পাওয়ার নিউ ই ডট 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 বাই CA/C0 টু দি পাওয়ার নিউ এ, CB/C0 টু দি পাওয়ার নিউ বি ডট ডট ডট। এটা হবে পুরোটা দেখতে এখন এইটা। তাহলে এবার এখানে, তাহলে যেখানে আমি এই ডেল্টা G0টাকে আবার লিখতে পারি মাইনাস RT/ln কে, কিন্তু ইন টার্মস অফ C প্লাস RT/ln, এটাকে আমি লিখতে পারি কিউ ইন টার্মস অফ C, মানে কনসেন্ট্রেশন, ঠিক আছে। যেখানে আমার এই কেসিটা কি, ওয়্যার এই কেসি, এটা কি, এটা হচ্ছে ওই যে কনসেন্ট্রেশন অফ ডি অ্যাট ইকুইলিব্রিয়াম বাই C0 টু দি পাওয়ার নিউ ডি, কনসেন্ট্রেশন অফ ই অ্যাট ইকুইলিব্রিয়াম বাই C0 টু দি পাওয়ার নিউ ই, কনসেন্ট্রেশন অফ এ অ্যাট ইকুইলিব্রিয়াম বাই C0 টু
to the power nu A concentration of B at equilibrium by C0 to the power nu B, এখানে ডট ডট ডট, এটা ডট ডট ডট, এটা হচ্ছে আমার কেসি। ঠিক আছে তো? এই কেসিটাও সিমিলারলি জাস্ট কেপি এবং কে এর মতো ট্রু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সরি কি হলো, সরি, ট্রু ইকুইলিব্রিয়াম constant but in terms of concentration বা molar concentration, in terms of concentration। এটাও কিন্তু একই রকম, ওই এসএম এই কেসিটাও কিন্তু একই রকম একটা ওই এর মতো তোমার আর কি কোনো টেম্পারেচারের ওপর ডিপেন্ড করে না, হ্যাঁ, এবং এটা হচ্ছে মানে শুধুমাত্র বা এই সরি শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন, কোনো কনসেন্ট্রেশন, প্রেশার বা অন্য যে কোনো অ্যাডেড ইম্পিউরিটি কারোর ওপর ডিপেন্ড করে না। তাহলে দিস অলসো মানে এক্স্যাক্টলি সেম আগেরটার মতো। তাহলে কেসি is only the function of temperature like Kp or Ka. It does not depend on pressure or any added impurities, কোনো কিছুর ওপর ডিপেন্ড করে না। ঠিক আছে? তাহলে তাহলে এটা হলো কেসি, আর এবং কিউসিটা এখানে কি, তাহলে কেসিটা অ্যাট ইকুইলিব্রিয়াম আর অ্যান্ড কিউসি মানে জাস্ট ফর দ্য কমপ্লিটনেস লিখে দিই, কিউসিটা কি আগে লিখেছি তাও একবার লিখে দিচ্ছি, যে সিডি বাই C0 টু দি পাওয়ার নিউ ডি সিই বাই C0 টু দি পাওয়ার নিউ ই ডট 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 বাই CA C0 টু দি পাওয়ার নিউ এ CB বাই C0 টু দি পাওয়ার নিউ বি ডট ডট ডট। এটাকে বলা হয় রিয়াকশন কোশেন্ট, বাট ইন টার্মস অফ কনসেন্ট্রেশন। ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে এই হচ্ছে কেপি কেসি। আচ্ছা, আরও একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হয়, কিন্তু সেটা যাওয়ার আগে আরও অনেক রকমের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হয়। তুমি যখন প্রেশার দিয়ে লিখেছি, কনসেন্ট্রেশন দিয়ে লিখেছি, ঠিক আছে, তেমন এটাকে তুমি মোল ফ্র্যাকশন দিয়ে লিখতে পারি। তেমনই এটাকে আমি হচ্ছে, কারণ কিভাবে মোল ফ্র্যাকশন দিয়ে লিখতে পারি দেখো, তুমি যখন পার্শিয়াল প্রেশার দিয়ে লিখেছো, তোমরা নিশ্চয়ই এই রিলেশনটা জানো, যে এর আগে থার্মোডাইনামিক্সে নিশ্চয়ই স্যার পড়িয়েছে। আমরা আবার লিখতে পারি এই পার্শিয়াল প্রেশার মানে আবার লিখতে পারি মোল ফ্র্যাকশন ইন্টু টোটাল প্রেশার, মানে ধরো আইথ কম্পোনেন্টের পার্শিয়াল প্রেশার মানে ধরো এরকমভাবেও লেখা যায় যে এই পার্শিয়াল প্রেশার সেটা কিন্তু xi ইন্টু পি, পিটা হচ্ছে টোটাল প্রেশার আর অফ দ্য মিক্সচার, আর xiটা হচ্ছে গিয়ে মোল ফ্র্যাকশন অফ দ্যাট আইথ কম্পোনেন্ট। এটা কিন্তু আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে সেটা যদি হয় তাহলে সেখান থেকে এবার যদি তুমি ওই যেখানে পিডি পিই পিএ পিবি ওগুলোর জায়গায় যদি xd ইন্টু পি xc ইন্টু পি এইভাবে যদি বসিয়ে দাও, তাহলে দেখবে একটা সম্পূর্ণ ওই মোল ফ্র্যাকশন রিলেটেড পুরো একটা ওরকম একটা কোয়ান্টিটি বেরিয়ে আসবে, যেটাকে কিন্তু আমরা kx বলতে পারি। কিন্তু সেই kx ইজ নট আ ট্রু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। মোল ফ্র্যাকশন কিন্তু কনসেন্ট্রেশনের ওপরে বা প্রেশারের ওপরে ডিপেন্ড করবে, ওটা শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন হবে না, প্রেশার চেঞ্জ করলে কিন্তু মোল ফ্র্যাকশন চেঞ্জ হতে পারে। সেই ক্ষেত্রে ওই kx যেটা আমি বলছি, যেটা বেরিয়ে আসবে ইন টার্মস অফ মোল ফ্র্যাকশন, দ্যাট ইজ নট আ ট্রু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তো সেরকম করা যায়। আচ্ছা, তারপরে তুমি যেখানে কনসেন্ট্রেশন দিয়ে লিখেছো, কনসেন্ট্রেশনটাকে কি বলছো, মোলার কনসেন্ট্রেশন। তাহলে আমরা যখন লিখি, যখন আমরা আইডিয়াল গ্যাসের জন্য পিভি ইকুয়ালস টু এনআরটি লিখি, তখন যদি আমরা পি ইকুয়ালস টু এন বাই ভি আরটি এটা যদি লিখি, এটা মানে কি, নাম্বার অফ
মোল পার লিটার, তুমি যদি n/v মানে কি, এর ইউনিট কি, মোল আর লিটার, তাহলে মোল লিটার টু দি পাওয়ার -1 মোল পার লিটার। এটাই তো বেসিক্যালি তোমার কনসেন্ট্রেশন, মোলার কনসেন্ট্রেশন CRT দিচ্ছে। তার মানে তুমি সি এর জায়গায় কিন্তু n/v করে লিখতে পারো। তুমি যদি সি এর জায়গায় n/v লেখো, ভিটা তো টোটাল ভলিউম, তাহলে ভলিউমটা তো কনস্ট্যান্ট আছে। টোটাল ভলিউম অফ দ্য মানে তোমার রিয়াকশন, মানে টোটাল ভলিউম অফ দ্য কন্টেনার, যে কন্টেনারের মধ্যে রিয়াকশন হচ্ছে সেই ভলিউম। তাহলে তুমি এখানে ওই ভলিউমটা ফিক্সড আছে, তাহলে ভলিউমটাকে যদি বাইরে মানে ভলিউমটা তো ডি এর জন্য আলাদা হবে, ই এর জন্য আলাদা হবে, এর জন্য আলাদা হবে, বি এর জন্য, এরকম ভাবে তো না, ভলিউমটা হচ্ছে ভলিউম অফ দ্য কন্টেনার। তাহলে ভলিউমটা থেকে যাবে ওটার মধ্যেই, মানে কনস্ট্যান্ট থেকে যাবে প্রত্যেকের ক্ষেত্রেই। চেঞ্জ কোনটা হবে, নাম্বার অফ মোলস। তাহলে তুমি সেখানে কিন্তু এনডি, ওটা হচ্ছে এনই, এটা হচ্ছে এনএ, ওইভাবে কিন্তু আলাদা আলাদা করে কে এন একটা বের করে নিয়ে আসতে পারবে, যেটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইন টার্মস অফ মোল নাম্বার হবে। আগেরটা মোল ফ্র্যাকশন হবে বললাম, এটা মোল নাম্বার হবে। তো এরকম কিন্তু বিভিন্ন বিভিন্ন এই কেপি কেসি কে ভাঙিয়ে আমরা বিভিন্ন বিভিন্ন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বের করে আনতে পারি, বাট কোনোটাই কিন্তু ট্রু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হবে না, সেগুলো হবে সিউডো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। সেগুলো হবে হচ্ছে সিউডো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, যেটা তোমার আর কি কি বলে, প্রেশারের ওপর ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি, ঠিক আছে, টেম্পারেচারের সাথে সাথে প্রেশারের ওপরও ডিপেন্ড করবে। সেগুলো দিজ আর নট ট্রু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সেটা হবে। আর ঠিক আছে, সেটা নিয়ে আমরা আজকে আর কথা বলছি না। হ্যাঁ, আমি জানি না সেটা কতটা কি বলা উচিত, হ্যাঁ সেটা নিয়ে স্যারকে আমি বলে দেবো, স্যার প্রয়োজন মনে করলে পরের দিন বলে দেবে। কিন্তু তার থেকে যেটা ইম্পর্টেন্ট, যেটা আমি শিওর জানি তোমাদেরকে জানতে হবে, সেটা নিয়ে বরং কথা বলা যাক, ঠিক আছে। আমি আর এইটা ডিটেলে যাচ্ছি না, সেইটা আজকে বলে আমরা আজকে শেষ করব। সেটা হচ্ছে এই যে কেপি আর কেসি বার করলাম, এই কেপি কেসির মধ্যে একটা রিলেশন লেখা যায়। তাহলে হচ্ছে রিলেশন অ্যামাং, মানে এইটা নেক্সট জিনিসটা, এইটা আমার একটুখানি বলে দেওয়া, আরে কি হচ্ছে, রিলেশনস অ্যামাং ভ্যারিয়াস ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এইটা ভ্যারিয়াস মানে আপাতত কেপি আর কেসিটাই তোমাদেরকে বললাম। তাহলে কেপি কেসির মধ্যে রিলেশন এইটা কেমন হয় একটু দেখা যাক, ঠিক আছে। তাহলে কেমন হবে, তাহলে এবার এখানে কেপি কেসির মধ্যে রিলেশনটা কিভাবে আমরা লিখতে পারি, যে আমরা কি দেখেছি যে কেপি সেটা হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ ডি at equilibrium by P0 to the power nu d, partial pressure of E at equilibrium by P0 to the power nu E by partial pressure of A at equilibrium by P0 to the power nu A, partial pressure of B at equilibrium by P0 to the power nu B . এটা লিখতে পারি। একটু আগেই আমি একটা রিলেশন দেখালাম ফর আইডিয়াল গ্যাস, সেটা কি, পিভি ইকুয়ালস টু এনআরটি। তাহলে এখান থেকে পি ইকুয়ালস টু n/v RT ইকুয়ালস টু CRT, এটা লিখতে পারি তো, যেখানে সিটা হচ্ছে, ওয়্যার সি হচ্ছে n/v, যার ইউনিট হচ্ছে মোল পার লিটার, এইটা। তাহলে ফর অ্যান আইডিয়াল সলিউশন, মানে ফর অ্যান আইডিয়াল গ্যাস মিক্সচার, আমরা কি লিখতে পারি, পিআই ইকুয়ালস টু CIRT, এটা লিখতে পারি। তাহলে এখন এখানে আমি এই পুরো জিনিসটাকে এরকমভাবে লিখতে পারি যে এইটা ইকুয়ালস টু ওই পিডিটাকে লিখতে পারি সিডি অ্যাট ইকুইলিব্রিয়াম RT বাই P0 টু দি পাওয়ার নিউ ডি। দেখো কি করে লিখেছি, পিডিটাকে লিখেছি CDRT, জাস্ট বাই দিস ইকুয়েশন, পিডিটাকে লিখেছি CDRT, তাহলে সিডি অ্যাট ইকুইলিব্রিয়াম, পিটা যদি অ্যাট ইকুইলিব্রিয়ামে হয়, সি তার করসপন্ডিং কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম RT বাই P0 টু দি পাওয়ার নিউ ডি। তারপরেরটা লিখছি তারপরেরটাই লিখছি
CE at equilibrium RT by C0 P0 to the power nu E by CA at equilibrium RT by P0 to the power nu A। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে CB at equilibrium RT by P0 to the power nu B . এই পুরো জিনিসটা হলো। আচ্ছা দেখো এবার এখান থেকে কি করছি, এখানে আমি এরকম করছি, এই জায়গাটা একটু ভালো করে বোঝো, যে আমি এটাকে লিখছি CD at equilibrium by C0 to the power nu D। বলে দিচ্ছি, আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে লিখছি, এটা টু দি পাওয়ার নিউ ডি এটা লিখলাম। তারপরটাকে লিখছি CD at equilibrium তো ইটসেলফ আছেই, কোনো অসুবিধা নেই, বাই C0 টু দি পাওয়ার নিউ ডি করলাম। পরে বাকিটা বুঝিয়ে দিচ্ছি কি করে পুরো জিনিসটাকে ম্যানেজ করব। CE at equilibrium by C0 to the power nu E ... একই রকমভাবে CA at equilibrium by C0 to the power nu A, CB at equilibrium C0 to the power nu B ... এটা করলাম, ঠিক আছে। বাকি থেকে গেল কি, RT by P0 বাকি থেকে গেল, RT by P0 বাকি থেকে গেল, ঠিক আছে। আর কি বাকি থেকে গেল, RT by P0 বাকি থেকে গেল, শুধু কি RT by P0 বাকি থাকলো। RT by P0টা তো কিসের মধ্যে ছিল, প্রত্যেকটার একটা করে পাওয়ার ছিল, মানে এইটা থেকে RT by P0 টু দি পাওয়ার নিউ ডি, এটা থেকে RT by P0 টু দি পাওয়ার নিউ ই, এই নিচেরটা থেকেও ওই রকম ভাবে চলে এসছে। তার মানে বেসিক্যালি RT by P0 টু দি পাওয়ার নিউ ডি প্লাস নিউ ই প্লাস মাইনাস নিউ এ প্লাস নিউ বি প্লাস আছে। মানে এই যে পাওয়ারটা, মানে যদি কোনো কিছু তোমার ভাগ অবস্থায় থাকে তাহলে নিচের যে পাওয়ারগুলো সেগুলো ওপরে তো মাইনাস হয়ে যায়, তাই তো। তাহলে এইখানেও যেই RT by P0 এইটা কিন্তু শুধু একা বেরিয়ে আসেনি, এটা নিউ ডি প্লাস নিউ ই, মানে এই গুণ অবস্থায় যেগুলো আছে সেগুলো যোগ হবে, তাহলে নিউ ডি প্লাস নিউ ই প্লাস এইটা মাইনাস, আর এই নিচের পুরো পাওয়ারগুলো যোগ হবে, আর এবং পুরো পাওয়ারটা ওপরে মাইনাস হয়ে যাবে, নিউ এ প্লাস নিউ বি প্লাস এইভাবে তো RT by P0টা বেরিয়ে এসছে। সবাই বুঝতে পেরেছো? এই জায়গাটা বলো, সবাই বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এটা হয়ে যায়, এটা হলো। আচ্ছা এটা হলো, তার সাথে কি আছে, তার সাথে C0 আছে, 1/C0 এখানে আছে, আর নিচে 1/C0, মানে 1/C0 টু দি পাওয়ার নিউ ডি প্লাস নিউ ই প্লাস বাই নিচেও আবার 1/C0 টু দি পাওয়ার নিউ এ প্লাস নিউ বি প্লাস এই যে পুরো জিনিসটা আছে। তাহলে সেটাকে আমি জাস্ট করে দিলাম, মানে আমি অ্যাজ ইফ যেন আমি এখানে কি করেছি দেখো, উপরেও C0 দিয়ে ভাগ করেছি, নিচেও C0 দিয়ে ভাগ করেছি, ওপরেও আমি 1/C0 দিয়ে গুণ করেছি বা বলতে পারো, বা C0 দিয়ে ভাগ করেছি ওপরটাকেও, নিচেরটাকেও আমি C0 দিয়ে ভাগ করেছি। তার মানে আমার কি হয়ে যাবে, তার মানে বেসিক্যালি আমি যদি এখানে একটা C0 দিয়ে গুণ করে দিই তাহলে আমার পুরো জিনিসটা কেটে যাবে। এবং শুধু C0 না, C0 টু দি পাওয়ার এই পুরো জিনিসটা, কারণ C0টাকে তো আমি ভেতরে লিখেছি। বুঝতে পেরেছো? এটাকে জাস্ট যদি ভেঙে ভেঙে লেখো তাহলেই বেরিয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে, এটা হয়ে যাবে। তাহলে এইটা, আচ্ছা এইবার এটা মানে কি, এইটা মানে কি, এইটা মানে একটু আগে করে এসেছি কেসি, আর এই দিকে কি আছে কেপি, এটা মানে কেসি ইন্টু C0 RT বাই P0 টু দি পাওয়ার, এইটা মানে কি বলো তো, এইটা মানে কি, এইটা মানে
প্রোডাক্টের স্টয়চিওমেট্রিক কোফিসিয়েন্ট মাইনাস রিঅ্যাকট্যান্টের স্টয়চিওমেট্রিক কোফিসিয়েন্টের যোগফল, প্রোডাক্টের স্টয়চিওমেট্রিক কোফিসিয়েন্টের যোগফল মাইনাস রিঅ্যাকট্যান্টের স্টয়চিওমেট্রিক কোফিসিয়েন্টের যোগফল, যেটাকে বলা হয় চেঞ্জ ইন স্টয়চিওমেট্রিক কোফিসিয়েন্ট ফর দ্য রিঅ্যাকশন। তাহলে এইটাকে আমরা লিখতে পারি ডেল্টা নিউ দিয়ে, ওয়্যার এই ডেল্টা নিউটা হচ্ছে সাম অফ মডিউলাস অফ স্টয়চিওমেট্রিক coefficients of products minus modulus of stoichiometric coefficients of reactants, এইটা ঠিক আছে, এটাকে বলে ডেল্টা নিউ। তাহলে কেপি কেসির মধ্যে রিলেশন কিন্তু এইটা হয়ে গেল, কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু C0 যার ভ্যালু হচ্ছে 1 মোল পার লিটার, P0 যার ভ্যালু হচ্ছে 1 বার, আর RT টু দি পাওয়ার ডেল্টা নিউ। ঠিক আছে, এটা হচ্ছে কেপি কেসির মধ্যে রিলেশন। ঠিক আছে, তাহলে এবার তোমরা বাড়িতে একটু দেখবে, তোমরা বাড়িতে এটা করবে। হ্যাঁ, আমি একটা প্রবলেম দিচ্ছি, এটা একটুখানি দেখবে যে ফাইন্ড দ্য রিলেশন among Kp and Kc for the homogeneous gas phase reaction, homogeneous gas phase reaction for reaction গুলো হচ্ছে এই ধরো একটা যেটা বলছিলাম N2 প্লাস 3H2 থেকে 2NH3, এটা একটা, তারপরে ধরো H2 প্লাস I2 থেকে 2HI, তারপরে ধরো 3 নম্বরটা হচ্ছে PCl5 থেকে PCl3 প্লাস Cl2। এইগুলোর জন্য বার করবে তো কেপিকেসিটা, বাড়িতে এটা করবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের একটা কাজ থাকলো। তাহলে এই হচ্ছে ব্যাপার। এবার বলো আজকের পড়া কারোর কোনো অসুবিধা আছে কিনা বলো। ওই কেএক্স আর কেএন আমি ওটা নিয়ে আর কথা বললাম না। হ্যাঁ, ওটা হচ্ছে গিয়ে আমি জানি না ওটা তোমাদের কতটা বলা উচিত, তো ওটা হয়তো স্যারকে আমি বলে দেবো, স্যার তো দেখতেই পারবে, প্লাস আজকে সময়ও হয়ে এসেছে। আমার মনে হয় আজকে যে সময় ছিল বা যে ছিল তার মধ্যে কেএক্স ওটার থেকে ওই কেএক্স কেএন বলার বদলে এইটা বলাটা বেশি ইম্পর্টেন্ট ছিল, তাই আমি এটা বলেছি। এবার স্যার তো দেখতেই পাবে, প্লাস স্যারকে আমি বলে দেবো, স্যার যদি ওটা বলতে হয় স্যার সে আর কি বলবে। ঠিক আছে, এবার বলো তোমাদের আজকে কোনো পড়ার মানে কোথাও কোনো অসুবিধা আছে কিনা বলো।